এখন আমরা শুরু করছি ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। আজকের লেকচারে আমরা ব্রায়োফাইটা শিখব। তো ব্রায়োফাইটা নামটা যখন আসে তোমাদের মধ্যে, তো তোমরা বোঝো না আসলে কেন ব্রায়োফাইটা বললো। এটার বাংলা নাম হচ্ছে মশ বর্গীয় উদ্ভিদ। তোমরা এটাও বোঝো না, একটু অসুবিধা হয়ে যায়। তো আমি এটা তোমাদের কনসেপ্ট সহ ক্লিয়ার করে দিব, যেন যত শব্দ আছে, যত ইনফরমেশন আছে তোমাদের কাছে লজিক্যালি মনে থাকে। ওকে, সো দেখো, ব্রায়ো শব্দের অর্থ হলো মশ। মশ যদি না বোঝো তাহলে আমি বলি কার্পেট। কার্পেট বা আরো সহজ করে যদি বলি আমি, এটা জায়নামাজ বলা যেতে পারে। ওকে, জায়নামাজ। এটা কিন্তু আমার দেওয়া, কারণ এটা বুঝতে গেলে খুব সহজ উদাহরণ হচ্ছে জায়নামাজ। আর ফাইটা, যেখানে তুমি ফাইটা শব্দটা দেখবা মনে রাখবা এটা অ্যাকচুয়ালি প্লান্টের কথা বলছে। পি ফর ফাইটা, পি ফর প্লান্ট। আর যদি প্ল্যান্ট হয় তোমরা জানো যে সবুজ উদ্ভিদের কথা বলছে। প্ল্যান্ট মানে কি? সবুজ উদ্ভিদ। তাহলে বলো তো, হোয়াট ইজ ব্রায়োফাইটা? তুমি বলবা মশ উদ্ভিদ বা মশ বর্গীয় উদ্ভিদ। বোঝার জন্য তুমি কি জানবা? যে অ্যাকচুয়ালি কার্পেট জাতীয় উদ্ভিদ বা জায়নামাজ জাতীয় উদ্ভিদ বলছে। এখন প্রশ্ন হলো, আমরা যখন কার্পেট বা জায়নামাজ ব্যবহার করি তখন কি এটা ঝুলায় রাখি না মাটিতে বিছায় রাখি? বিছায় রাখি। তাহলে বলো তো, এই উদ্ভিদগুলো কি থাকবে? মাটির সাথে, এটা যদি মাটি হয়, এই যে লেয়ারটা, তাহলে মাটির সাথে এরকম লেগে থাকবে। এই দেখো, লেগে আছে। ওকে, তাহলে তুমি যদি এখানে হাঁটো এটার উপরে, এটা হলো তুমি, দেখো তুমি এটার উপর হাঁটতেছো বা এটার উপর দাঁড়ায় আছো, তাহলে বলো তো, এই যে উদ্ভিদটা নিচে মাটির সাথে যে লেগে আছে, এটা কি কার্পেটের মতো না? বিছানা বা মাদুরের মতো না? জায়নামাজের মতো না? ইয়েস। তো জায়নামাজ ইউজুয়ালি হয় কি, আমরা মখমলের মতো জায়নামাজ ব্যবহার করি বাসায়, যেটা একটু তুলতুলে, একটু আরাম, বসতে সিজদা টিজদা দিতে। তো একটু চিন্তা করো যে সেম টাইপের কিন্তু কিছু উদ্ভিদ একটু ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু দেখা যায়। যেখানে ভেজা জায়গার মধ্যে তুমি হাঁটতেছো, সবুজ কিছু উদ্ভিদ মনে হচ্ছে যেন মাটির সাথে জায়নামাজের মতো লেগে আছে। কিংবা একটা ভেজা দেয়ালের মধ্যে দেখবা যে চমৎকার জায়নামাজের মতো আটকে আছে, রাইট? হাত দিলে মনে হচ্ছে জায়নামাজ বা মখমল। ওই উদ্ভিদগুলোর কথা কিন্তু বলছে। এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কোন উদ্ভিদগুলোর কথা বলছে। যেগুলোর পা দিয়ে পিছলে যাচ্ছে সেই শ্যাওলার কথা কিন্তু বলে নাই, বরং যেগুলোর উপর পা দিলে তোমার জায়নামাজ বা মখমলের মতো ফিল হইতেছে, এই উদ্ভিদগুলোর কথা বলছে। তাহলে আজকে থেকে আশা করছি তোমার ব্রায়োফাইটা বা মশবর্গীয় উদ্ভিদ সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। তো এখন এই উদ্ভিদটা নিয়ে একটু আমরা আলোচনা করার আগে এই কিছু কমন টপিক দেখি আমরা, যে উদ্ভিদ বিজ্ঞানটা শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, তাই না? এই যে দেখো, প্রথমে আসলো ব্যাকটেরিয়া। সিম্পল একটা ব্যাকটেরিয়া, একটা নিউক্লিওয়েড। তারপর এর থেকে যখন উন্নত হয় তখন কিন্তু শৈবাল চলে আসে। এই দেখো, শৈবাল, কিংবা এটাকে আমরা বলতে পারি ছত্রাক। এইরকম উদ্ভিদ চলে আসে, তাই না? এবং সবগুলো কি মাটিতে লেগে থাকে বা কোনো একটা ফ্লোরের মধ্যে লেগে থাকে, এগুলোর কোনো হাইট নাই, উচ্চতা নাই। তারপর চলে আসলো মশ। মশগুলো কি হইলো, এটা যদি মাটি হয়, এটা যদি মাটি হয়, মাটির উপরে এই যে একটু এইরকম হালকা যায় না আমাদের মতো। দেখো, একটা উদ্ভিদ কিন্তু ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করতেছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলাম, উদ্ভিদটা এখন দাঁড়ানোর চেষ্টা করতেছে। টেরিডোফাইটাতে যখন চলে আসি, তখন দেখো এই উদ্ভিদটা সত্যিকারের মূল তৈরি হলো, কাণ্ড তৈরি হলো, এবং কাণ্ড থেকে কি বের হলো? পাতা, তাই না? ঢেঁকি শাক। তাহলে উদ্ভিদটা দেখো, এককোষী ছিল, এককোষী বা বহুকোষী আসলো, তারপর বহুকোষী আসলো যেগুলা মাটির সাথে লেগে আছে। তারপর উদ্ভিদটা দেখো মাথা তুলে দাঁড়াইলো। তারপর দেখো নগ্নবীজি। তোমরা তো জানো নগ্নবীজি একবারে এইরকম নারকেল গাছের মতো, তাই না? এই যে কোরালয়েড মূল, কারণ নগ্নবীজির মূল থাকে না, আসল মূল থাকে না। সো দিস ইজ নারকেলের মতো বা নগ্নবীজি। এবং তারপর কে আসলো? আবৃতবীজি। তোমরা আবৃতবীজি একটা আম গাছের কথা ভাবতে পারো। এই যে দেখো আম গাছ, এই যে দেখো প্রধান মূল, আর এগুলো হচ্ছে সেকেন্ডারি মূল। দেখছো, ধীরে 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 মাথা তুলতেছে, মাথা তুলতেছে, তারপর শক্ত হইতেছে, এবং এখানে এসে ফুল তৈরি হওয়া শুরু হইলো। এখানে কিন্তু কোথাও ফুল নাই, এখানে এসে আমরা প্রথম ফুল পাচ্ছি। তাইলে আমরা একটা জিনিস দেখি, বলো তো, আজকে যেহেতু আমরা মশ পড়বো, তাহলে আমরা এখান থেকে শুরু করে ধীরে ধীরে নিচ পর্যন্ত যাই। বলো তো, এগুলো তো ফুল আছে? ফুল নাই। ফুল যদি না থাকে এরা কি হবে বলো তো? অপুষ্পক। যদি অপুষ্পক হয় তাহলে আমরা বলবো যে এরা এদের
ফুল তো জনন অঙ্গ, তাই না, যেখানে প্রজনন হয় এরপর উদ্ভিদ তৈরি হয়। তাহলে ফুল যদি প্রজনন অঙ্গ বা জনন অঙ্গ হয়, তাহলে বলো তো এদের জনন অঙ্গটা কি লুকানো না? চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ফুলটা। তাহলে ফুলটা যদি আমরা না দেখতে পাই, তাহলে ফুলটাকে আমরা কি বলবো? হিডেন, হিডেন জননাঙ্গ। তাহলে এটাকে আমরা বলি ক্রিপ্টোগ্যামস। কি বলি? ক্রিপ্টোগ্যামস। দেখো প্রিয় স্টুডেন্ট, আমরা এই পর্যন্ত যে উদ্ভিদগুলো দেখতেছি, এই পর্যন্ত অ্যাকচুয়ালি নগ্নবীজি পর্যন্ত, বাট নগ্নবীজিতে যেহেতু ফুলের মতো জিনিস তৈরি আমরা এখানে বলবো না। তো তোমরা জাস্ট এতটুকু দেখো, এই পর্যন্ত এদের কাউরে ফুল হয় না। ব্যাকটেরিয়ার ফুল হয় না, শৈবাল ছত্রাকের ফুল হয় না, মশ বা যেগুলো যায় নামাজের মতো এদের ফুল হয় না, এবং ফার্ন ঢেকি শাকের ফুল হয় না। তাহলে সবাই কি? সবাই হচ্ছে অপুষ্পক। তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো যে এরা সবাই অপুষ্পক, রাইট। 2 নম্বর হচ্ছে এদের যদি ফুলটা নাই, লুকানো, তাহলে আমরা বলবো লুকানো বা হিডেন। ক্রিপ্টো শব্দের অর্থ হচ্ছে হিডেন। এই যে তোমরা বিট কয়েনের নাম শুনছো, ডোজ কয়েনের নাম শুনছো, এগুলো কি চোখে দেখা যায়? না, এগুলো চোখে দেখা যায় না। হিডেন, যেহেতু হিডেন এই জন্য কিন্তু এগুলোকে ক্রিপ্টো কয়েন বলে, বা যে কয়েনগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পাই না। তাহলে এদের কাউরে যেহেতু তুমি ফুল দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে ক্রিপ্টোগ্যামস। কি নাম? দিস ইজ কল্ড ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টো মানে হিডেন, আর গ্যাম শব্দের অর্থ হচ্ছে বিয়ে। তোমরা জানো ফুলেই তো বিয়ে হয়, তাই না, শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়। তাহলে গ্যামস বলতে যদি বিয়ে বোঝায়, গ্যামস বলতে শুক্রাণু ডিম্বাণুর মিলন বোঝাচ্ছে, আর গ্যামস বলতে অ্যাকচুয়ালি ফুলটা বোঝাচ্ছে, তাই না। বিয়ে ইকুয়াল শুক্রাণু ডিম্বাণুর মিলনের জিনিস ইকুয়াল ফুল। তাহলে বলো তো এদের ফুলটা কি? হিডেন। তাহলে ফুল যাদের হিডেন তাদেরকে ক্রিপ্টোগ্যামস বলে, বাংলায় ওইটাকে শুধু অপুষ্পক বলে। ঠিক আছে। তারপরে এখানে একটু কথা আছে, সেটা হলো তোমরা একটু দেখো, এরাও ক্রিপ্টোগ্যামস বা অপুষ্পক, এরা হচ্ছে অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস, বাট এগুলাকে আমরা বলবো লোয়ার ক্রিপ্টোগ্যামস। তাহলে এই দুটোর নাম হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। মানে এরাও অপুষ্পক, এরাও অপুষ্পক, এরাও ক্রিপ্টোগ্যামস, এরা হচ্ছে ক্রিপ্টোগ্যামস বা অপুষ্পক, বাট এরা হচ্ছে লোয়ার, এরা হচ্ছে হায়ার। কেন জানো? এরা হায়ার হওয়ার একটা বিশেষ কারণ আছে। সেটা হলো এরা দেখো কেমন এককোষী, এরা প্রায় দেখতে বহুকোষী হলেও এরা এককোষীর মতো, এগুলো ছিঁড়ে ছিঁড়ে যাইতে পারে, বাট এরা কিন্তু বহুকোষী, তাই না। এই জায়নামাজের মতো, এই গাছের মতো এরা বহুকোষী না। তাহলে এরা যদি অপুষ্পক হয়, বাট এরা একটু উন্নত, আর এরা অনুন্নত। সো এগুলো লোয়ার ক্রিপ্টোগ্যামস বা অনুন্নত অপুষ্পক, এগুলো হচ্ছে উন্নত অপুষ্পক। ঠিক আছে, শেষ। এখন আমরা চলে আসি যাদের ফুল হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলে ফ্যানেরোগ্যামস। কি বলে? ফ্যানেরোগ্যামস। প্রিয় স্টুডেন্ট দেখো, ফ্যানেরো শব্দের অর্থ হচ্ছে ভিজিবল। হিডেন ছিল হচ্ছে ক্রিপ্টো মানে হিডেন ছিল, তাহলে ফ্যানেরো শব্দের অর্থ ভিজিবল মানে দেখা যায়। গ্যামস মানে তো হচ্ছে বিয়ে, বিয়ে মানে শুক্রাণু ডিম্বাণুর জায়গা, শুক্রাণু ডিম্বাণুর জায়গা মানে ফুল। তাহলে দেখো তো যাদের ফুল দেখা যায় তাদেরকে আমরা কি বলবো? ভিজিবল ফুল বা ফ্যানেরোগ্যামস। ঠিক আছে, ফ্যানেরো শব্দের অর্থ দেখা যায়। তাহলে প্রিয় স্টুডেন্ট, ফ্যানেরোগ্যামস মানে হচ্ছে সপুষ্পক বা যাদের ফুল দেখা যায়। ডান। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এই উদ্ভিদগুলোর মধ্যে আমরা যেহেতু এটা পড়তেছি, এটার স্পেশালিটি কি? এটার স্পেশালিটি দেখো, এই দিকে যারা আছে সবার দেখো মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। এই যে নিচের দিকে, উপরের দিকে দেখো মূল কাণ্ড কিছুই নেই, রাইট। বাট এই যে মাঝামাঝি এরা আছে, একটু খেয়াল করে দেখো, এরা কিন্তু একটু উপরে ওঠা শুরু করছে। যদিও এদের মূল কাণ্ড পাতা নাই, বাট এরা মূল কাণ্ড পাতা তৈরির মতো একটা অবস্থা তৈরি করা শুরু করছে। তাহলে বলতো এগুলা এবং এই মূল কাণ্ড পাতার মাঝখানে যেহেতু সে আছে, তাকে আমরা বলতে পারি না ইন্টার কানেক্টিং গ্রুপ, বা দুই গ্রুপটাকে সংযোগ করতেছে, সে মাঝখানে আছে। এদের মূলকাণ্ড পাতা আছে, এদের মূলকাণ্ড পাতা নাই, আর সে মাঝখানে আছে। তাহলে সংযোগী গ্রুপ বলা হয় এদেরকে। এর কারণও আছে, কারণ হচ্ছে এদের বৈশিষ্ট্য একরকম, এদের বৈশিষ্ট্য আরেক রকম, বাট এদের বৈশিষ্ট্য হচ্ছে কিছুটা ওদের মতো, কিছুটা এদের মতো। তাহলে মাঝখানে সে দুই ধরনের বৈশিষ্ট্য ধারণ করে, এই জন্যই বলা হচ্ছে সংযোগী গ্রুপ বা কানেক্টিং গ্রুপ। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আরেকটা জিনিস খুব আসে, সেটা হলো এদেরকে, এই ব্রায়োফাইটা বা মশকে বলা হয় উভচর উদ্ভিদ। তোমরা নিশ্চয় ব্যাঙের কথা শুনছো, তাদেরকে বলা হয় উভচর প্রাণী, এদেরকে বলা হয় উভচর উদ্ভিদ। কেন জানো? সারাটা জীবন তুমি বড় হওয়া স্থলে
কিন্তু বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার জন্য তোমাকে ব্যাংকে কোথায় যাইতে হচ্ছে? পানিতে। পানিতে গিয়ে স্ত্রী ব্যাংক ডিম্বাণু দিচ্ছে, পুরুষ ব্যাংক গিয়ে ওখানে শুক্রাণু ঢালতেছে, পানিতে ওইটা থেকে পোনা টোনা হচ্ছে, ধীরে ধীরে ছোট একটা ব্যাংক হচ্ছে লেজওয়ালা ব্যাংক। যখনই তারা পানি থেকে লেজটা খসে যায় তখন তারা পানিতে সাঁতরাইতে পারে না, তখন তারা স্থলে উঠে আসে। বুঝতে পারছো? সো ব্যাঙের যেহেতু জন্ম হচ্ছে পানিতে, নিষেক বা এই প্রজনন প্রক্রিয়া হচ্ছে পানিতে, বড় হচ্ছে বেঁচে থাকতেছে স্থলে, তাহলে আমরা বলতে পারি জীবনের যেহেতু দুইটা দশায় তারা দুইটা জায়গায় থাকে, তাহলে তাদেরকে আমরা উভচর প্রাণী বলি। ঠিক মশবর্গীয় উদ্ভিদগুলোর মধ্যে দেখা যায় যে তারা থাকতেছে স্থলে, মাটিতে, শুকনা জায়গায়, কিন্তু যদি তারা পানি না পায় তাহলে শুক্রাণু ডিম্বাণুর মিলনও ঘটাইতে পারবে না, বাচ্চাও হবে না, নতুন কোনো মশ বা কার্পেট জাতীয় উদ্ভিদ তৈরি হবে না। তাহলে আমরা কি বলবো? এদের উভচর উদ্ভিদ বলার কারণ হচ্ছে এরা স্থলে থাকে কিন্তু নিষেকের জন্য পানি লাগে। তাহলে এই যে জীবনের নিষেক বা প্রজননের জন্য পানি লাগতেছে বাট বেঁচে থাকতেছে স্থলে, তাহলে জীবনের দুইটা অংশ দুই জায়গায় থাকতেছে। দ্যাট ইজ ওয়াই দে আর উভচর। বুঝতে পেরেছো? তাহলে এটা মাথায় রাখতে হবে একটা শর্তের জন্য, সেটা হলো নিষেকের জন্য পানিতে যাইতে হয় বা পানি লাগে, কিন্তু তারা বড় হয় কোথায়? স্থলে, বেঁচে থাকে স্থলে। তো জল স্থল, দ্যাট ইজ উভচর। আশা করছি তোমরা এটা সম্পর্কে বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা একটু চলে আসি এই বৈশিষ্ট্যগুলোতে, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে কন্টিনিউয়াস 2-3টা চ্যাপ্টার পড়তেই হবে। তাইলে দেখবা যে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে তুমি খুব ভালো লজিক শান দিতে পেরেছো, ডেভেলপ করেছো। সো তুমি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি যখন পড়বা, ওদিকে ব্যাকটেরিয়া, শৈবাল ছত্রাক পড়ো, তখন দেখবা এগুলো তুমি কানেক্ট করতে পারতেছো। তখন দেখবা যে এগুলো তোমাকে আর কেউ বোঝাতে পারবে না, প্লাস পাশাপাশি তোমার এগুলো কেউ ভুলাইতেও পারবে না। আমরা এখন শুরু করি হচ্ছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য 1, এরা বহুকোষী। খুব সিম্পল, দেখো আবৃতবীজি বহুকোষী, এরা বহুকোষী, এরা বহুকোষী, এরা বহুকোষী। বাট এর আগে যারা আছে এরা এককোষী, এরা কিন্তু এককোষী বহুকোষী দুইটাই হতে পারে। আবার দেখো এককোষী প্লাস বহুকোষী, এখান থেকে বহুকোষী শুরু। কার্পেট যেহেতু, কার্পেট তো অনেকগুলো কোষ নিয়ে তৈরি হবে, সো দিস ইজ বহুকোষী। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। 2 নম্বরটা কি বলা আছে? এরা অপুষ্পক। আমরা জানি ফুল এদের উৎপন্ন হয়, এরা পুষ্পক, এর উপরে যারা আছে সবাই অপুষ্পক। খুব চমৎকার সিকোয়েন্স, কিন্তু এরা পুষ্পক হবে, এরা অপুষ্পক হবে, এরা পুষ্পক হবে, এই ধরনের এলোমেলো সিকোয়েন্স কিন্তু নাই। তাহলে বোটানি বইতে যে একটার পর একটা চ্যাপ্টার আসছে, এটা কিন্তু একটার পর একটা উন্নত বোঝাচ্ছে। তাহলে বলো তো এদেরকে ফুল হয়? হয় না, অপুষ্পক। যেহেতু অপুষ্পক, এই জন্য এদেরকে কি বলা হয়? অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস। অপুষ্পক যারা আছে তাদের মধ্যে এরা একটু উন্নত, এই জন্য এদেরকে বলা হয় হায়ার ক্রিপ্টোগ্যামস বা উন্নত অপুষ্পক। এবার চলে আসি আমরা থ্যালোয়েড পোরশনটাতে। কিসে আসবো? থ্যালোয়েড। থ্যালোয়েড শব্দের অর্থ হচ্ছে দেখে মনে হবে তারপরেও কিন্তু এরা কি? মূল কাণ্ড পাতা এদের নাই। আরো সহজ করে বলি, মূল কাণ্ড পাতা নেই। মূল কাণ্ড পাতায় আলাদা করা যায় না, আলাদা হয় না। তুমি দেখো এই যে উদ্ভিদটার দিকে দেখো, মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে, মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে। এই উদ্ভিদটাতে দেখো তো, যেটা কার্পেটের মতো, এই যে উপরে মূল কাণ্ড পাতাটা কোন জায়গায়? আলাদা করতে পারছো না। তাহলে যাদের তুমি মূল কাণ্ড পাতা আলাদা করতে পারবে না, বলবা তারা থ্যালোয়েড। থ্যালোয়েড শব্দের অর্থ হচ্ছে সমাঙ্গদেহী। কি? থ্যালোয়েড শব্দের অর্থ হলো সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী এর মানে হলো এদের যে দেহটা আছে সবকিছু সেম, দেহের সমস্ত অঙ্গ সেম, মূলটা, কাণ্ডটা, পাতাটা সবাই মিলে সেম, আলাদা করা যাচ্ছে না। সম অঙ্গ দেহী। তাহলে এই উদ্ভিদের দেহটা হচ্ছে সবকিছু সেম, মূল, কাণ্ড, পাতা আলাদা করা যাচ্ছে না। তো একটা মানুষের যদি পা, হাত পা যদি আলাদা না করা যায়, বলো তো কি হবে? মানুষের দলা হবে। তাহলে দলায় যেটাই হাত সেটাই পা সেটাই সবকিছু, অঙ্গগুলো সব সেম সেম। বুঝতে পারছো? আলাদা করতে পারতেছো না। সমাঙ্গদেহী বা থ্যালোয়েড। আচ্ছা, এবার চলে আসি আমরা উপরে যাওয়ার আগে বলি মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। প্রিয় স্টুডেন্ট, এই রাইজয়েড কথাটার মানে তোমরা অনেকেই জানো না। রাইজো শব্দের অর্থ হলো মূল, আর অয়েড মানে হচ্ছে মতো। তোমাকে যদি বলে ইলন মাস্কের মতো, তুমি কি ইলন মাস্ক? না, চেহারাটা হয়তো মতো, বাট তুমি ইলন মাস্ক না। তাহলে বলো তো রাইজয়েড মানে যদি বলে মূলের মতো, তাহলে এটা কি মূল? না, বাট মূলের মতো কাজ করতেছে। এই যে দেখো এখানে, এই যে
একটা উদ্ভিদের মূল তো অনেক বহুকোষী হয়, অনেক বড় হয়। তাহলে এই জিনিসটা দেখো ভালো করে, এটা হচ্ছে একটা মশবর্গীয় উদ্ভিদ, এটাকে আমরা বলি রাইজয়েড। কি বলি? রাইজয়েড। একটু খেয়াল করো, রাইজো মানে হচ্ছে মূল, অয়েড মানে মতো। এটা মূলের মতো কাজ করতেছে, নট মূল। মূল হইতে গেলে কিন্তু বহু কথাবার্তা আছে, মূল হইতে গেলে বহু কথাবার্তা আছে। সো যারা মূলের মতো কাজ করতেছে বাট নট মূল, তাদেরকে বলবো আমরা রাইজয়েড বা রুট লাইক স্ট্রাকচার বা মূলের মতো। ঠিক আছে? সো হিয়ার ইজ রাইজয়েড। কেন এটাকে মূলের মতো বলছে জানো? কারণ মূল যেমন পানি লবণ শোষণ করতে পারে, এও পানি লবণ শোষণ করতে পারে। তাহলে মূলের মতো কাজ করছে বাট মূল না। ঠিক আছে? রাইজয়েড। এবার চলে আসি আমরা ভাস্কুলার টিস্যু। কিসে আসবো? ভাস্কুলার টিস্যু। বলছে এদের ভাস্কুলার টিস্যু নাই, তো তোমাকে তো এটা মুখস্থ করতে ইচ্ছা করতেছে যে ভাস্কুলার টিস্যু কাদের আছে কাদের নেই, একটু মুখস্থ করি, পরীক্ষা তো আসে। এটা মুখস্থ করার দরকার নেই, চেহারা দেখলেই হয়ে যায়। দেখো, এক কোষী, বহু কোষী, এগুলো মাটিতে লেগে থাকে না? এ মাটিতে লেগে আছে কিনা? আছে। এর দিকে দেখো তো, এ এ আর এ, দেখো মাটি এখানে, মাটি থেকে পাতা উপরে, মাটি এখানে, মাটি থেকে পাতা উপরে, মাটি এখানে, মাটি থেকে পাতা ওখানে। তাহলে এই নিচ থেকে যদি তুমি পানি নিয়ে যাইতে চাও, H2O পানি যদি উপরে নিতে চাও, তাহলে একটা টিউব দিতে হবে এখানে, আরো একটা টিউব দিতে হবে, আরো একটা টিউব দিতে হবে, এদিকে টিউব দিতে হবে। তাহলে দেখো জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম দিয়ে আমরা ভরা দিতেছি। জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, পাতা, জাইলেম ফ্লোয়েম। সেম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, পাতা। তাহলে বলো তো জাইলেম ফ্লোয়েম মানে তো ভাস্কুলার টিস্যু, তাই না? তাহলে ভাস্কুলার টিস্যু বলো তো কি? জাইলেম এবং ফ্লোয়েম। আমরা জানি জাইলেম এবং ফ্লোয়েম পানি এবং খাদ্য পরিবহন করে, এই জন্য এদেরকে বলা হয় পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। এদের নাই, কাদের নাই? এই যে এটার নাই। তুমি বলো তো কেন নাই, দেখে বলো তো। যারা মাটির সাথে শুয়ে আছে তাদের কি লিফট লাগে? তাদের পানি পৌঁছানোর জন্য কি জাইলেম ফ্লোয়েম লাগবে? না, লাগবে না। তাহলে শুধুমাত্র হাইটটার জন্য এরা মারা খেয়ে গেল, রাইট? এই জায়গায় তাদের লস হয়ে গেল। কি হলো? যে এরা যদি মাটির সাথে শুয়ে আছে, তাহলে মাটি থেকে পানি তোলার জন্য পাইপ বা জাইলেম ফ্লোয়েম কেন দিব আমি? দিব না। তাইলে তুমি পুরোটা দেখে বলো তো কাদের জাইলেম ফ্লোয়েম থাকবে, কাদের থাকবে না? তুমি বলবো এদের লাগবে না, এরা মাটিতে শুয়ে থাকে। এদের লাগবে না, মাটিতে শুয়ে থাকে। এদের লাগবে না, মাটিতে শুয়ে থাকে। তাহলে জাইলেম ফ্লোয়েম নাই বা ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার টিস্যু নাই। এরা যেহেতু মাটির অনেক উপরে উঠছে, মাটির উপরে উঠছে, মাটির উপরে উঠছে, তাহলে খাদ্য পাঠাইতে, ফুড নামাইতে জাইলেম এবং ফ্লোয়েম লাগবে। তাহলে চেহারা দেখে কি আমরা পারলাম না লজিকটা বলতে? ইয়েস। এবার আমরা চলে আসি গেমিটোফাইট বা হ্যাপ্লয়েড। ওকে? তো গেমিটোফাইট বা হ্যাপ্লয়েড আমি যেটা করব, টেরিডোফাইট গিয়ে বোঝাবো, তখন তুমি বুঝবা। বাট এখানে একটা কনসেপ্ট দিয়ে রাখি। এই যে এখানে দেখো, স্পোরোফাইট এবং গেমিটোফাইট বলে দুইটা টার্ম আছে। স্পোরোফাইট এবং গ্যামিটোফাইট। স্পোরোফাইট মানে হলো যারা ডিপ্লয়েড, 12, অবশ্যই উদ্ভিদটাকে কি হইতে হবে? বহু কোষী। গ্যামিটোফাইট মানে যারা হ্যাপ্লয়েড, বাট উদ্ভিদটাকে কি হতে হবে? বহু কোষী। কমন হচ্ছে দুইটাকে বহু কোষী হইতে হবে। তুমি আমাকে বলো তো এই উদ্ভিদটা কি বহু কোষী না? এই উদ্ভিদটা কি বহু কোষী না? ইয়েস। তাহলে এটা মিলল, দুইটাই মিলল। বাট দেখো, ব্যাকটেরিয়া, তোমরা এটা লিখে রাখো, ব্যাকটেরিয়া হচ্ছে হ্যাপ্লয়েড, শৈবাল ছত্রাক হচ্ছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এরপর এই যে এখান থেকে 12, এরপর 12, এরপর 12। তাহলে আমাকে বলো তো বর্গীয় কিসে পড়লো? এরা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে এই যে এটি হ্যাপ্লয়েড। তাহলে কোন একটা উদ্ভিদের কোষগুলো যদি হ্যাপ্লয়েড হয় এবং সাথে উদ্ভিদটা বহুকোষী হয়, তাকে আমরা কি বলবো? গেমিটোফাইট। তাহলে বলো তো এই উদ্ভিদের কোষগুলা সবগুলো এন না? এন কি না? হ্যাপ্লয়েড। তাহলে যে উদ্ভিদটা একই সাথে বহুকোষী এবং যে উদ্ভিদটা একই সাথে হ্যাপ্লয়েড, তাদেরকে আমরা বলবো গেমিটোফাইট। ঠিক আছে? আশা করছি তোমরা এই উদ্ভিদটা যে গেমিটোফাইট এটা বুঝছো, যে এটা বহুকোষী প্লাস হ্যাপ্লয়েড। এরা বহুকোষী, প্রত্যেকটা কোষ হ্যাপ্লয়েড। সো এইটা আমরা বুঝলাম। কি বুঝলাম? কোথায় আমরা দেখলাম?
এই যে এখানে গেমিটোফাইট বা হ্যাপ্লয়েড, এই উদ্ভিদটার কোষগুলো হচ্ছে এই যে এখানে, এই লজিকটা দিয়ে আমরা বুঝলাম। তো যারা এই ট্রিকটা মনে রাখবা তারা অন্যান্য জায়গাগুলোতে গিয়ে টের পাবা। এবার বলো তো এই উদ্ভিদটা কি, দেখো 2n ডিপ্লয়েড প্লাস, এই উদ্ভিদটা কিন্তু বহুকোষী, দেখো 2n প্লাস বহুকোষী, তার মানে নগ্নবীজী উদ্ভিদগুলো কি স্পোরোফাইট। নগ্নবীজির পর আবৃতবীজিতে দেখো এরা হচ্ছে বহুকোষী উদ্ভিদ, আম গাছটা, সাথে কোষগুলো কি 2n, তাহলে 2n প্লাস বহুকোষী, 2n প্লাস বহুকোষী। তাহলে বলো তো আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি লিখবো, স্পোরোফাইট, এদের ক্ষেত্রে স্পোরোফাইট, বাট এদের ক্ষেত্রে স্পোরোফাইট, কারণ এই যে 2n, বাট এখান থেকে n n n এরা সবাই n, তাহলে এই যে এটাতে যাবে সবাই এককোষী বা বহুকোষী, তাহলে গেমিটোফাইটে যাবে। ঠিক আছে, তাহলে ওইটা দেখার পর পরে আমরা চলে আসবো কোথায়, চলে আসবো হচ্ছে এই যে লাস্টের দুইটাতে, ভ্রূণ সৃষ্টি এবং স্পোরোফাইট। দেখো প্রিয় স্টুডেন্ট, এই যে এর এখানে ডিম্বাণু থাকে, কি থাকে, এটা একটা ডিম্বাণু, শুক্রাণুটা এসে এর সাথে মিলিত হয়। তাহলে শুক্রাণুটা এসে এর সাথে যদি মিলিত হয়, তাহলে বলো তো এখন একটা ভ্রূণ তৈরি হলো না, এটা একটা বাচ্চা হবে না, হবে কি না? তাহলে এবার আমাকে বলো তো এই জিনিসটা এখন এখানে বড় হচ্ছে, তাহলে এটা এখন কি হলো বলো তো, ইটস এ ভ্রূণ। হোয়াট ইজ দিস? দিস ইজ এ ভ্রূণ। ভ্রূণটা কি দেখো তোমরা একটু খেয়াল করো, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়েছে, তার মানে n এবং n মিলিত হয়ে কি হলো 2n, এটা যেহেতু ভ্রূণ তাহলে প্লাস বহুকোষী হচ্ছে কি না, কোষ বাড়ছে, হচ্ছে কি না? ইয়েস। তাহলে এবার বলো তো এরা হচ্ছে বহুকোষী প্লাস 2n, কি 2n, তাহলে এটা কি স্পোরোফাইট না? তাহলে বলো তো যে ভ্রূণটা সৃষ্টি হচ্ছে, এই ভ্রূণটাকে আমরা কি বলবো, এই ভ্রূণটাকে আমরা বলবো হচ্ছে স্পোরোফাইট। কি বলবো, স্পোরোফাইট। এখন বলো তো মূল উদ্ভিদটা হচ্ছে হ্যাপ্লয়েড বহুকোষী গেমিটোফাইট, ভ্রূণটা হচ্ছে ডিপ্লয়েড বহুকোষী স্পোরোফাইট। তাহলে তোমরা বলো তো আমাকে কে কার উপর নির্ভর করে আছে এখানে, ভ্রূণটা কমপ্লিটলি এর উপর নির্ভর করে আছে না? ভ্রূণটা যে পানি পাইতেছে, এই দেখো এর পানি দিয়েই কিন্তু এই ভ্রূণটা পানি পাইতেছে, ভ্রূণটা লবণ লাগবে, তাহলে এই উদ্ভিদটার দেখো এইটা ব্যবহার করে সে লবণ নিচ্ছে, তার মানে এ কি ডিপেন্ডেন্ট না অন্যের উপর, কার উপর, মূল উদ্ভিদটার উপর। আর আমরা জানি মূল উদ্ভিদ হচ্ছে গ্যামিটোফাইট, আর এটা হচ্ছে যেহেতু ডিপ্লয়েড তাহলে এটা হচ্ছে স্পোরোফাইট, তাহলে স্পোরোফাইটটা গ্যামিটোফাইটের উপর নির্ভরশীল, কমপ্লিটলি নির্ভরশীল। এইটাই কিন্তু এই যে এখানে বলছে স্পোরোফাইট গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো তো এই যে ভ্রূণটা তৈরি হচ্ছে এটা কি বহুকোষী না? ওই কথাটাই যে এখানে বলছে এরা হচ্ছে ভ্রূণ বহুকোষী, মিলে গেল, রাইট? এবার বলো আমরা প্রথমে বলছিলাম যে মশবর্গীয় এই উদ্ভিদটা প্রজনন ঘটাইতে গেলে, শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটাইতে গেলে পানি লাগে, লাগে কিনা? তাহলে এই যে এটাই বলছে কিন্তু এখানে যে শুক্রাণু ডিম্বাণুর মিলন মানে নিষেক জলীয় মাধ্যমে ঘটে বা পানিতে ঘটে। তোমরা এবার বলো তো এটা শুক্রাণু, এটা ডিম্বাণু, তাহলে শুক্রাণুটা যদি ডিম্বাণুর কাছে যাইতে চায় তাহলে তাকে কি করে যাইতে হবে, সাঁতরায় যাইতে হবে। সাঁতরাইতে যাইতে গেলে শুক্রাণুর কি ফ্লাজেলা থাকবে না সাঁতরানোর জন্য? ইয়েস। তাহলে জলে যেহেতু মিলন হচ্ছে তাহলে শুক্রাণুটাকে সাঁতরে সাঁতরে যাইতে হবে, এই জন্যই বলছে এদের শুক্রাণুর ফ্লাজেলা আছে, শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। কয়টা ফ্লাজেলা? দুইটা, যে শুক্রাণু দেখো দুইটা ফ্লাজেলা, সাঁতরে সাঁতরে সে ডিম্বাণুর কাছে যাচ্ছে। এবার বলো যখন শুক্রাণু এই যে ডিম্বাণু বা ওভাম, শুক্রাণু যখন ওভামের কাছে যায় মানে হলো আমরা যখন মেয়ের বাড়িতে যাই বিয়ে করতে, মেয়ে তো আর আমাদের বাড়িতে আসে না বিয়ে করতে, আমরা কার বাড়িতে যাই, মেয়ের বাড়িতে যাই। যে মেয়ের বাড়িতে যখন যায় শুক্রাণু তখন মেয়ে তাহলে কি স্থির না, মেয়ে চুপচাপ আছে না? তাহলে বলো তো মেয়ের কি ফ্লাজেলা থাকবে, লেজ থাকবে সাঁতরানোর জন্য? না, ও তো আসবে না। তাহলে আমরা বলবো ডিম্বাণুর কোনো ফ্লাজেলা নাই। ঠিক আছে, আর ডিম্বাণুর দিকে বা ওভামের দিকে যাচ্ছে, ওভামটা এখানে কিন্তু কি ডমিনেন্ট, যে আমার বাসায় এসে আমাকে বিয়ে করতে হচ্ছে। তাহলে যেহেতু ওভামের কাছে যাইতে হচ্ছে এই জন্য এই ধরনের জননগুলা বা প্রজননগুলাকে বলা হয় উগ্যামাস যৌন জনন। আমি আরেকবার বলি, জনন মানে বাচ্চা পয়দা করতে হবে। তাহলে এই যে শুক্রাণু ডিম্বাণুর কাছে যাচ্ছে বাচ্চা পয়দা করার জন্য, মিলল। যৌন, যৌন মানে হচ্ছে মিলন। ঠিক আছে, এই দেখো শুক্রাণু ডিম্বাণুর কাছে গিয়ে মিলিত হবে, তার মানে এটা যৌন জনন, রাইট? 3 নম্বরটা হচ্ছে উগ্যামাস। উগ্যামাস মানে হচ্ছে ওভামের কাছে গিয়ে মিলিত হওয়া।
ওভামতে হচ্ছে উ, এই যে ওভামের হচ্ছে উ, আর মিলন বা বিয়ের হচ্ছে গেমি। তাহলে উ গেমি, ওভামটা চুপচাপ বসে থাকবে, তার সাথে গিয়ে মিলন যেহেতু হবে, তাহলে ওভাম প্লাস বিয়ে, উ গেমি বা উ গেমাস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এবার বাকি রইল আমাদের হচ্ছে জননাঙ্গ এবং হচ্ছে আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম। প্রিয় স্টুডেন্ট, এই দেখো এই জায়গাটাতে যেহেতু ডিম্বাণুটা আছে, তো আমরা ধরে নিতে পারি এরা সবাই মিলে এখানে একটা স্ট্রাকচার তৈরি হয়, হয়ে একে কি করে, রেডি করে। এইভাবে আমরা দিতে পারি, দিলাম, এই যে দেখো এখানে ডিম্বাণু। ওকে, ডিম্বাণু কোথায়, লালটা। ওকে, তাহলে এবারে তোমরা একটু চিন্তা করো, জননাঙ্গটা কি বহুকোষী না? এই যে সবাই অনেকগুলো কোষ মিলে, এই কোষগুলা মিলে একটা জনন অঙ্গ তৈরি করে রাখছে, যেখানে শুক্রাণু একদিন আসবে। তো ওইটা এখানে বলছে যে জনন অঙ্গ বহুকোষী, বন্ধা কোষে আবৃত। কি কোষে? বন্ধা কোষে আবৃত। তোমরা বলো তো এখানে বাচ্চা কে দিবে? এ একাই দিবে। আর এগুলো কি বাচ্চা পয়দা করতে পারে? পারে না। যেহেতু এরা পাশে আছে, তাহলে এরা যেহেতু বাচ্চা পয়দা করতে পারছে না, শুক্রাণু এদের সাথে মিলিত হবে না, তাহলে এরা কি বন্ধা না? বন্ধা না? তোমরা তো জানো যাদের বাচ্চা হয় না তাদেরকে বন্ধা বলে। তাহলে যে কোষগুলোর সাথে শুক্রাণু মিলিত হবেও না, নতুন বাচ্চা পয়দাও করবে না, সেই কোষগুলোকে বলে বন্ধা। তাহলে আমরা আরেকবার বলি, এটা একটা জনন অঙ্গ, এই যে এখানে থাকে জনন অঙ্গ বহুকোষী। দেখো এই যে ডিম্বাণু আছে এবং অন্যান্য কোষ আছে, এবং ডিম্বাণু চারপাশের কোষগুলো অ্যাকচুয়ালি বন্ধা, তারা মিলিত হয় না, বাচ্চা পয়দা করবে না, এইটাই বলছে এখানে। এবার চলে আসি আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম। প্রিয় স্টুডেন্ট, আর্কি কথা শব্দের অর্থ হচ্ছে পুরাতন। আর্কি শব্দের অর্থ কি? পুরাতন। আর এই যে গোনা শব্দের অর্থ হচ্ছে জনন বা জননাঙ্গ। তোমরা আমাকে বলো তো আর্কিগোনিয়াম মানে তাহলে কি? আর্কিওলজি নাম শুনছো, প্রত্নতত্ত্ববিদ্যা। প্রত্নতত্ত্ব মানে পুরাতন জিনিস খোঁজা, তাই না? তাই না? অতীতের কোনো জিনিস পাইলাম, দ্যাট ইজ কল্ড প্রত্নতত্ত্ব। তো প্রিয় স্টুডেন্ট, আর কি বলতে বোঝায়? পুরাতন বা অনেক আগের বা অনুন্নত বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অনুন্নত। আর গনিয়াম মানে হচ্ছে জননাঙ্গ। ঠিক আছে? যেমন তোমরা তো স্পারমাটোগোনিয়াম, উগোনিয়াম নামগুলো শুনছো, তাই না, মানুষের প্রজনন পড়ার সময়। তো যাই হোক, আর কি মানে হচ্ছে পুরাতন বা অপরিণত বা হচ্ছে অনুন্নত, গনিয়াম মানে জননাঙ্গ, অনুন্নত জননাঙ্গ। প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো এটা জননাঙ্গ, তুমি একটা আম গাছের জননাঙ্গের কথা ভাবো, একটা একটা হচ্ছে জবা গাছের জননাঙ্গের কথা ভাবো, কি সুন্দর বৃতি, উপবৃতি, গর্ভাশয়, দল, রঙিন, নানা ব্যাপার আছে। তাহলে ওই জিনিসটা কি উন্নত জননাঙ্গ না? ফুলটা। আর এই জননাঙ্গ বা এদের তো ফুলই হয় না, তাহলে এটা অনুন্নত জননাঙ্গ না? ইয়েস প্রিয় স্টুডেন্ট, ফুলগুলাকে বলা হয় উন্নত জননাঙ্গ, আর ফুল যাদের হয় না তাদের জননাঙ্গ বলা হয় অনুন্নত জননাঙ্গ বা পুরাতন জননাঙ্গ, বা যেটা তেমন কিছু নাই। সো দ্যাট ইজ কল্ড আর্কিগোনিয়াম। ওকে, সো আর্কিগোনিয়াম অ্যাকচুয়ালি এই ফিমেল জননাঙ্গটা বোঝায়। আর এই যে দেখো অ্যান্থেরিডিয়াম, অ্যান্থার শব্দটা কিন্তু হচ্ছে পুরুষ শব্দের সাথে। অ্যান্থার আমরা সহজ করে ভাবতে পারি পুরুষ, বা অ্যান্ড্রো, অ্যান্ড্রো মানে পুরুষ ভেবে নিলাম আমরা। তাহলে বলো পুরুষ জননাঙ্গে বলে কি বলে? অ্যান্থেরিডিয়াম। আর স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম শব্দের অর্থ হচ্ছে পুরাতন জননাঙ্গ বা অনুন্নত জননাঙ্গ। আর অনুন্নত জননাঙ্গ কাদের বলে? ফুল বাদে সব জননাঙ্গকেই বলা হয় অনুন্নত জননাঙ্গ। তাহলে তোমরা আমাকে বলো তো, আবৃত বীজীদের ফুল হয়, তাহলে এটা উন্নত জননাঙ্গ না? ইয়েস, তাহলে এদের কি জননাঙ্গকে আমরা আর্কিগোনিয়াম বলতে পারবো? পারবো না। আর্কিগোনিয়াম মানে যেটা ফুল না, বাট জননের কাজ করে ফেলতেছে। ওকে, তাহলে আমরা মোটামুটি সব শেষ করছি, এবং লাস্টে একটা আছে, এখন আমরা এইটা দেখব। থ্যালাস, থ্যালাস তৈরি হয়, প্রোটোনেমা তৈরি হয়। প্রিয় স্টুডেন্ট দেখো, প্রোটোনেমা বলে একটা টার্ম আছে, প্রোটোনেমা। এইটা মনে রাখবা, মশ যেটা আমরা পড়তেছি, আর ফার্ন যেটা পরে আমরা পড়বো। ফার্নের ক্ষেত্রে কিন্তু প্রোটোনেমা না পড়ে বলবা প্রোথ্যালাস। কি বলবা? প্রোথ্যালাস। তো প্রোথ্যালাস নিয়ে আমরা যত সময় পড়বো, আমরা প্রোটোনেমা নিয়ে পড়ি। দেখো নেমা মানে হচ্ছে নেমাটোস, নেমাটোস শব্দ তো সুতা, সুতা। আর প্রোটো মানে হচ্ছে আদি বা আগের, বা কি হবে এটা? এটা হচ্ছে প্রারম্ভ, শুরুর দিকের ঘটনা। প্রোটো মানে হচ্ছে আদি, তাই না? প্রারম্ভ।
তো প্রিয় স্টুডেন্ট, প্রোটোনেমা বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে সূত্রাকার একটা দেহ হবে, এরকম সুতার মতো লম্বা হবে, এবং সেইটা একটা মশ উদ্ভিদের একবার জীবনের প্রথম দশাটা, এই জন্য প্রোটো কথাটা আসছে। প্রোটো মানে হচ্ছে আর্লি বা একবার প্রথম দিকের ঘটনা। তাহলে প্রথম দিকে বা এই মশ উদ্ভিদগুলা জন্মের সময় শুরুর দিকে কিরকম থাকে, এরকম সুতার মতো থাকে, পরবর্তীতে ওইটা আবার এরকম হয় বা এরকম কার্পেটের মতো হয়। বুঝতে পারছো? তাহলে বলো তো, মশ উদ্ভিদ যখন জাস্ট জন্ম নিল তখন তাকে আমরা কি বলি? প্রোটোনেমা বলি। নেমা মানে সুতা, তাদের দেহটা সূত্রাকার থাকে। আর প্রোটো মানে তো হচ্ছে শুরুর দিক বা জন্ম বা বাচ্চা বয়সটা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে ভ্রূণ যেটা তৈরি হয় দ্যাট ইজ কল্ড প্রোটোনেমা বা সুতার মতো একটা দেহ। ওকে, সো আমরা প্রোটোনেমা সম্পর্কে জেনেছি। পুরো ব্যাপারটা আমি একবারে রিভিশন করে দিই। ওকে, ব্রায়োফাইটা, ব্রায়ো শব্দের অর্থ হচ্ছে কার্পেটের মতো যারা তারা, বা মশ বর্গীয় উদ্ভিদ। মশ বর্গীয় উদ্ভিদে দেখো সিকোয়েন্স এই যে এখানে, এই যে এখানে শৈবাল ছত্রাকের পর বা ফার্ন বর্গীয় উদ্ভিদের আগে। এইটাকে আমরা ইন্টারকানেক্টিং বলি। এর কারণ হলো, ক্যামেরাটি এদিকে দাও, এটাকে আমরা ইন্টারকানেক্টেড এই জন্য বলি, সেটা হলো যে এই উদ্ভিদগুলো আর এই উদ্ভিদগুলার দুই দলের বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। সো এটা মাঝামাঝি গ্রুপ। ঠিক আছে, এরপর আমরা চলে আসি, এটাকে বলা হয় উভচর। কারণ হলো এরা যখন প্রজনন করে তখন শুক্রাণু ডিম্বাণুর মিলনটা পানিতে হয়। তাহলে জীবনের শুরু পানিতে, বাকি সময় এরা স্থলে থাকে। আবার যখন বাচ্চা জন্ম দেয় তখন আবার পানি লাগে। সো যে পানি স্থল দ্যাট ইজ কল্ড উভচর। ঠিক আছে, এবার আমরা বৈশিষ্ট্যটাতে চলে আসি। এরা ডেফিনেটলি বহুকোষী, যেহেতু ফুল হয় না, অপুষ্পক, এবং এদের দেহ যেহেতু হ্যাপ্লয়েড কোষগুলো, এই জন্য এদেরকে বলা আছে গ্যামেটোফাইট। এদের ভ্রূণটা শুক্রাণু ডিম্বাণু মিলিত হওয়ার ফলে হয়, দ্যাট ইজ কল্ড গেমিট। শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে ভ্রূণটা সৃষ্টি হয়, ভ্রূণটা অ্যাকচুয়ালি স্পোরোফাইট। কারণ ভ্রূণটা যেহেতু শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলিত হয়ে যায় ডিপ্লয়েড। সো ভ্রূণটা অ্যাকচুয়ালি ডিপ্লয়েড বহুকোষী। সো এই জন্য ওটাকে বলা হয় স্পোরোফাইট। তো ভ্রূণ যেটা তৈরি হয় বহুকোষী ডিপ্লয়েড, ওইটা দেখো পুরোপুরি হ্যাপ্লয়েডের উপর নির্ভরশীল। এরা যেহেতু মাটির সাথে লেগে থাকে, এই জন্য এদের কোনো ভাস্কুলার টিস্যু লাগে না, মানে পানি তোলা, খাবার নামানোর পাইপ লাগে না। বাকিদের নিচের দিকেরটা লাগে, কারণ সবাই বড় উদ্ভিদ, মাথা তুলে দাঁড়াইছে, মূল কাণ্ড পাতা আছে। মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে পাতায় নিয়ে যেতে হলে ভাস্কুলার টিস্যু বা জাইলেম ফ্লোয়েম দরকার, বাট এদের তো লাগছে না, কারণ মাটির সাথে শুয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, এদের মূল নাই, বাট মূলের মতো কাজ করে, পানি লবণ শোষণ করে। রাইজয়েড, রাইজয়েড শব্দের অর্থ হচ্ছে রাইজো লাইক বা মূলের মতো। আর কি, এইটাকে বলা হচ্ছে আর্কিগোনিয়াম, বা ফুল বাদে সবাইকে বলা হয় আর্কিগোনিয়াম বা পুরাতন বা অনুন্নত জননাঙ্গ। পুরুষ যেটা অ্যাকচুয়ালি একটা থলির ভেতর শুক্রাণু উৎপন্ন হয়, ওইটাকে বলা হয় অ্যান্থেরেডিয়াম। ঠিক আছে, তো এই পুরুষের যেহেতু শুক্রাণুটা এর কাছে আসে, ডিম্বাণু চুপচাপ থাকে বা ওভামটা চুপ থাকে, এই জন্য এই ধরনের মিলনটাকে বলা হয় উ গ্যামাস। উ মানে হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু বা ওভাম, ওভামটা চুপচাপ থাকে। উ দেন শুক্রাণু এসে মিলন হয় বা গ্যামি হয়। গ্যামি মানে ম্যারেজ বা মিলন। তো এই টাইপটাকে বলা হচ্ছে উ গ্যামাস। ওকে, শুক্রাণু যেহেতু সাঁতরে আসতেছে পানিতে, তার ফ্লাজেলা থাকে, ডিম্বাণুর কোনো ফ্লাজেলা থাকবে না। এটা মজার ব্যাপার, মনে রাখবা। ডিম্বাণুটা দেখতে কিসের মতো? ডিম্বাণুটা দেখতে হচ্ছে নাশপাতির মতো। কিসের মতো? নাশপাতি। আর শুক্রাণুটা দেখতে কিসের মতো? শুক্রাণুটা দেখতে ফ্লাস্কের মতো বা কিছু একটা এরকম। বইয়ে যেটা আছে তোমরা পড়ে নিবা। ওকে, আর আর মনে হয় না এখানে পড়ানোর কিছু আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমরা এখন দেখব ব্রায়োফাইটার সেকেন্ড ক্লাসের মধ্যে ব্রায়োফাইটা পুরোটাই শেষ হয়ে যাবে। মাত্র 2টা লেকচারে কিন্তু এটা শেষ হয়ে যায়। ব্রায়োফাইটা থেকে মেডিকেল এডমিশনের ক্ষেত্রে খুব বেশি কোশ্চেন আসে না, বাট ব্রায়োফাইটাতে কিছু টার্ম আছে যে টার্মগুলো অ্যাকচুয়ালি সব চ্যাপ্টারেই আছে। এই জন্য আমরা ব্রায়োফাইটাটাকে এত গুরুত্ব দিয়ে পড়তেছি। ওকে, যেমন ব্রায়োফাইটা একটা বিভাগ, মানে যতগুলো ওই যে জায়নামাজের মতো বা কার্পেটের মতো উদ্ভিদ আছে, সবগুলো উদ্ভিদকে আমরা বলি ব্রায়োফাইটা। তাদের 3টা শ্রেণী আছে। 1 নম্বর শ্রেণীর নাম হচ্ছে হেপাটিকি। ওকে, দেখো এই যে হেপাটো শব্দের অর্থ হচ্ছে লিভার বা যকৃৎ। তো কেন মশবর্গীয় উদ্ভিদের কিছুকে হেপাটিকি বলে? এর কারণ হলো এই উদ্ভিদগুলো থেকে একটা সময় আমরা ওষুধ পেতাম। কি পেতাম? ওষুধ, এবং এই ওষুধগুলো আমাদের যকৃতের রোগে আমরা ব্যবহার করতাম। ঠিক আছে, কিসের রোগে ব্যবহার করতাম? আমাদের যকৃৎ বা লিভারের রোগে। এই জন্য এটাকে বলা হয় লিভারের টাইপের উদ্ভিদ বা হেপাটিকি। ওকে, তো এটার আরেকটা কিন্তু ইনফরমেশন বইতে দেওয়া আছে। বইতে যেটা বলা আছে সেটা হলো এই উদ্ভিদগুলো দেখতে কিছুটা যকৃতের মতো। কিসের মতো? যকৃতের মতো বা হেপাটোসের মতো। এই জন্য এটাকে হেপাটিকি বলে। যেমন ধরো এই যে এটা একটা উদ্ভিদ,
দেখো সেন্টার একটা আছে, চারপাশে চলে গেছে, তাই না? তো লাইক দ্যাট এটা আমাদের যকৃতের কিন্তু একটা ছোট্ট ছোট্ট একটা হচ্ছে লোবিউল, যেখানে দেখো যে মাঝখানে কেন্দ্রীয় শিরা, যেটা আমরা যকৃৎ পড়ার সময় পাই। কি পাই? কেন্দ্রীয় শিরা। তাহলে দেখো এই কেন্দ্রীয় শিরার মতো এখানে একটা কেন্দ্র আছে। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় শিরা থেকে যে কোষ 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 কোষ, এই ছোট ছোট কোষগুলোর নাম হচ্ছে যকৃৎ কোষ বা হেপাটোসাইট। তাহলে খুবই চমৎকার না? দেখো তো এই উদ্ভিদটার কেন্দ্র দেখতে এটার কেন্দ্রের মতো। 2 নম্বর হচ্ছে এই উদ্ভিদটা থেকে যেমন সাইড বাই সাইড যে শাখা প্রশাখাগুলো বের হয়েছে সেগুলো দেখো চারপাশে চলে গেছে। তো এই উদ্ভিদের যেমন কেন্দ্র থেকে চারপাশে গেছে, আমাদের যকৃতের লোবিউলের মধ্যেও দেখা যায় যে কেন্দ্র থেকে সাইড বাই সাইড এই জিনিসগুলো চলে গেছে। এই যে এগুলোর নাম হচ্ছে যকৃতের কোষ। তো এইটা দেখতে আর এইটা দেখতে মোটামুটি কাছাকাছি, এজন্যই কিন্তু এই যকৃতের মতো দেখার কারণে এই উদ্ভিদটাকে হেপাটিকি বলে। হেপাটো মানে যকৃৎ, তাহলে এই উদ্ভিদটা হেপাটিকি বা যকৃতের মতো গঠন। তাহলে যকৃতের লোবিউলের মতো মিল আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা অ্যান্থোসিরোটি। দেখো অ্যান্থো মানে অ্যান্থেরিডিয়াম বা পুরুষ পাট্টা, তাই না? একটা উদ্ভিদের আমরা বলছিলাম যে আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী অংশটা, স্ত্রী প্রজনন অঙ্গ, আর অ্যান্থেরিডিয়াম হচ্ছে পুং জননাঙ্গ, পুরুষ জননাঙ্গ। তো এই উদ্ভিদগুলোর ক্ষেত্রে পুং জননাঙ্গগুলো, এই যে দেখো পুং জননাঙ্গ এরকম এরকম, মাঝখানে যে একটা অক্ষ আছে, অক্ষটা 4-5 জুড়ে এগুলো থাকে। তো পুং জননাঙ্গটা, তাহলে আমরা অ্যান্থার পার্টটা পেলাম। 2 নম্বরে সিরোটি। সিরোটি অ্যাকচুয়ালি ক্যারাটো বা হর্ন থেকে আসে। হর্ন মানে হচ্ছে শিং, হর্ন মানে শিং। এটা দেখতে কিছুটা শিংয়ের মতো না? এই জন্য কিন্তু সিরোটি বা শিংয়ের মতো। কোন অংশটা? পুরুষ পাটটা, পুরুষ প্রজনন অঙ্গটা। তাহলে যে সকল ব্রায়োফাইটা উদ্ভিদের পুরুষ পাটটা হর্নের মতো বা শিংয়ের মতো, তাদেরকে বলা হয় অ্যান্থোসিরোটি উদ্ভিদ বা অ্যান্থোসিরোটি ব্রায়োফাইটা। ঠিক আছে? তো একটু দেখো, এইটা মানে যে হর্ন, হর্ন মানে যে শিং, আবার এটা মানে যে হর্ন, হর্ন মানে কিন্তু শক্ত। তাহলে এই জিনিসটা একটু শক্তও হয়, যে কারণে এটাকে সিরোটি বা ক্যারাটো বা হার্ড বলা হচ্ছে। তো যাই হোক, অ্যান্থোসিরোটি শব্দের অর্থ হলো পুরুষ পাটটা হর্নের মতো, শিংয়ের মতো বা শক্ত। মাসাই, তোমরা জানো মাসাই বা ম্যাসকুলিন। ম্যাসকুলিন মানে কি? পুরুষ না? আমরা ফ্যামিন ম্যাসকুলিন কথাগুলোর সাথে পরিচিত, ফ্যামিন ম্যাসকুলিন। তো এই উদ্ভিদগুলা, ব্রায়োফাইটার কিছু উদ্ভিদ আছে যারা একটু পুরুষের মতো। পুরুষ মানে কি? পুরুষ মানে একটু রাগী, একটু অ্যাগ্রেসিভ, একটু হিংস্র, মানে কোনো কিছু তাদেরকে হেলাইতে পারে না, এরকম একটা ব্যাপার বোঝায়। সো ইটস এ মেটাফর। তো দেখো, যে সকল পরিবেশে কোনো মশ জন্মাইতেই পারে না, সেই পরিবেশে গিয়েও যে মশগুলো জন্মায়, যে পরিবেশে কেউ জন্মাইতে পারে না সেই পরিবেশে গিয়েও যদি কিছু মশ জন্মায়, তাহলে বলবো কি, আরে তুমি তো পুরুষের মতো অ্যাগ্রেসিভ, এখানে তো জন্মানোর কথা ছিল না, এই সাহস তুমি কই পাইলা? সো এই জন্য কিন্তু মাসাই বলে। মাসাই মানে হচ্ছে ম্যাসকুলিন। ওকে, আচ্ছা। সো আমরা ধারণা পেলাম যকৃতের মতো গঠন কিংবা যকৃতের ওষুধ আছে এদের কাছ থেকে, এই জন্য এদেরকে বলে হ্যাপাটিকি। অ্যান্থোসিরোটি মানে হচ্ছে যাদের অ্যান্থেরিডিয়াম বা পুরুষ পাট্টা সিরোটি বা হর্নের মতো বা শিংয়ের মতো বা শক্ত। মাসাই মানে হচ্ছে ম্যাসকুলিন। তাহলে যে পরিবেশে জন্মানোর কথা না সেই পরিবেশেও যে ব্রায়োফাইটা জন্মায় তাদেরকে বলা হচ্ছে মাসাই। সো এই পার্টটা কিন্তু শেষ। ঠিক আছে, এবার চলে আসি ভাসমান জলজ ব্রায়োফাইটার নাম কি, এটা একটা উদাহরণ। তো এই উদাহরণটা একটু গুরুত্বপূর্ণ, কয়েকটা এখানে আছে, দেখবা 3টা আছে, 3টা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হলো ভাসমান জলজ ব্রায়োফাইটা বা ভাসমান জলজ মশ কোনটা, মানে জলের মধ্যে ভেসে ভেসে থাকে কোন মশ বা কোন কার্পেটটা। ওকে, তার তার নাম হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেন্স। তোমরা জানো ফ্লুট করা বা ভেসে থাকা, রাইট? ফ্লোট করা, কোনো একটা জায়গায় ফ্লোট করে বা ভেসে আছে, তো সেখান থেকে কিন্তু এই যে ফ্লুইটেন্স নামটা চলে আসছে। তাহলে মনে থাকবে, ফ্লুইড মানে হচ্ছে ফ্লোট, ফ্লোট মানে ভেসে থাকা। তাহলে যে মশগুলো ভেসে থাকে তার একটার নাম হচ্ছে রিক্সিয়া ফ্লুইটেন্স। ওকে, 2 লিভার ওয়ার্ট। দেখো লিভার মানে যকৃৎ, তাহলে যকৃতের মতো দেখতে যে মশ তাদেরকে কি বলে? হেপাটিকি। এই যে একটু আগে শিখে আসছি, যকৃতের মতো দেখতে বা যকৃতের রোগের ওষুধ তৈরি হয় যাদের কাছে, তাদের নাম হচ্ছে হেপাটিকি। সো ওইটা কিন্তু আমাদের আগে হয়ে গেছে। লাস্ট পার্ট, দিস ইজ রোজেট। রোজেট মানে হচ্ছে গোলাপের মতো, পাপড়িগুলো ছড়ায় আছে। একটু খেয়াল করে এই জিনিসটা, মনে হচ্ছে পাপড়িগুলো চারপাশে ছড়ায় আছে, তাই না? রোজ বা গোলাপের মতো। সো দিস ইজ রোজেট। তাহলে চেহারাটা দেখতে রোজেট। তাহলে এই উদ্ভিদটার নাম কি? নাম হচ্ছে রিক্সিয়া। আর রিক্সিয়ার দেহকে বলা হয় থ্যালাস, রিক্সিয়ার থ্যালাস। তাহলে বলো তো, রিক্সিয়ার দেহ বা রিক্সিয়ার থ্যালাস দেখতে কেমন? গোলাপের পাপড়ির মতো ছড়ানো, এই জন্য এটাকে বলা হয়
রোজ বা রোজেট, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টার্ম আছে টিউবার বা গিমা। টিউবার বা গিমা, টিউবার মানে টিউমার, টিউমার মানে ফোলা। তো এটা একটা উদ্ভিদ, ওকে, এটা একটা আছে মশ, এটা একটা রিক্সিয়া। এইটা একটা ভার্সন যেটাতে আমরা মাইক্রোস্কোপিক বা কোষগুলো দেখতে পাচ্ছি। এইটা উদ্ভিদ আর এই উদ্ভিদ কিন্তু সেম। তো এই উদ্ভিদের যদি উপরে অনেকগুলো কোষ এরকম তৈরি করে টিউমারের মতো তৈরি করে, যেখান থেকে আরেকটা মশ জন্ম নেয়, তাহলে এই জিনিসটার নাম কি? টিউবার। তাহলে বলো তো, হোয়াট ইজ টিউবার? টিউবার মানে হচ্ছে মশের দেহের উপরের দিকে যদি কখনো এইরকম একটা কোষ পিণ্ড টিউমারের মতো তৈরি হয়, স্ফীত অংশ তৈরি হয়, দ্যাট ইজ কল্ড টিউবার। তারপরে বলা আছে তারা গিমার মাধ্যমে বাচ্চা কাচ্চা পয়দা করতে পারে। গিমা, গিমা শব্দের অর্থ হচ্ছে মুক্তা। তোমরা জানো মুক্তার দানাগুলো গোল গোল, এই যে নিচের দিকে দেখো, দিস ইজ রাইজয়েড, রাইজয়েড। তাহলে এখান থেকে যদি গোল একটা উৎপন্ন হয় এবং এইটা পরবর্তীতে গিয়ে একটা মশ জন্ম দেয়, মশ জন্ম দেয়, তখন আমরা বলবো যে এখান থেকে এই গিমাটা গিয়ে মশ জন্ম দিল। গিমা, গিমা মানে কি? মুক্তা। তাহলে চেহারাটা হচ্ছে মুক্তার দানার মতো, এটা গোল মুক্তার মতো। তাহলে প্রিয় স্টুডেন্ট, মশ নানাভাবে প্রজনন করে। যৌন জননের ক্ষেত্রে এই যে এখানে ডিম্বাণু আছে, শুক্রাণু এসে সাথে মিলিত হয়। অযৌন জননের ক্ষেত্রে দেহের উপরে এরকম কোষগুচ্ছ বা টিউবার তৈরি হয়, আর নিচের দিকে এরকম রাইজয়েড থেকে মুক্তার মতো একটা তৈরি হয়, ওটা থেকে আরেকটা মশ জন্ম নিতে পারে। সো দ্যাট ইজ মুক্তার মতো দেখতে বা গিমা বলা হয় এটাকে। আশা করছি তুমি বুঝতে পারছো, টিউবার উপরে, গিমা নিচে, ঠিক আছে। এবং এই দুইটা কি? অযৌন জনন, কারণ এই দুইটাতেই কিন্তু শুক্রাণু ডিম্বাণুর মিলনের ব্যাপার নাই। এটা অযৌন, এটা অযৌন, এখানে যদি শুক্রাণু আসে দ্যাট ইজ যৌন। শেষ, আমরা কিন্তু জননও পড়ে ফেললাম। সো এবার আমরা চলে আসি যে এই উদ্ভিদটা আমরা এখানে দেখতেছি, দিস ইজ কল্ড রিক্সিয়া। এটা একটা মশ বা কার্পেটের মতো উদ্ভিদ, মাটির উপরে থাকে ওইটার, আর এটা হচ্ছে মাইক্রোস্কোপিক গঠন। তো এখন প্রশ্ন হলো যে এই দুইটার একটা বৈশিষ্ট্য আমরা দেখি। তাহলে এটা হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য, দেহটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে মাইক্রোস্কোপিক গঠন, ঠিক আছে। তাহলে আমরা এখন এই পোর্শনটা দেখবো। যখন আমরা এই পোর্শনটা এবং এই ছবিগুলো মিলাবো, তখন তোমরা দেখবা যে পড়াটা খুব সহজ হয়ে গেছে। ওকে, দেখো, এক নম্বর হচ্ছে গেমিটোফাইট। তুমি জানো ফাইট মানে উদ্ভিদ, তাহলে বহুকোষী। আর গ্যামিট মানে হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে বলো তো, কোন একটা উদ্ভিদ যদি হ্যাপ্লয়েড হয়, কোষগুলো হ্যাপ্লয়েড এবং উদ্ভিদটা যদি বহুকোষী হয়, তাকে গেমিটোফাইট বলে। এই উদ্ভিদটা দেখতেছো, প্রত্যেকটা কোষ কিন্তু হ্যাপ্লয়েড, এই যে হ্যাপ্লয়েড। আর এরা যেহেতু বহুকোষী, বহুকোষী, তাহলে হ্যাপ্লয়েড প্লাস বহুকোষী ইকুয়াল গেমিটোফাইট। আর হ্যাপ্লয়েড প্লাস 2n যদি হতো, তাহলে আমরা স্পোরোফাইট বলতাম, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা থ্যালয়েড। তুমি জানো থ্যালয়েড শব্দের অর্থ হচ্ছে মূল, কাণ্ড, পাতা আলাদা করা যায় না। মূল, কাণ্ড, পাতা আলাদা করা যায় না, সব দেখতে একই রকম মনে হয়। সো দ্যাট ইজ কল্ড থ্যালয়েড। এখানে কে মূল, কে কাণ্ড, কে পাতা কিছু বুঝতে পারবে না, এটা জাস্ট মাটির উপরে এরকম পড়ে থাকে। সো মূল, কাণ্ড, পাতা আলাদা করা যাচ্ছে না। সো দিস ইজ এ থ্যালয়েড। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা সবুজ সাহিত্য চ্যাপ্টা বিষমপৃষ্ঠ। 4টা টপিক দেওয়া আছে, তুমি দেখেই বুঝতে পারবা। এর বর্ণ কিন্তু সবুজ। এর বর্ণ কি? সবুজ। ওই যে বললাম না, তুমি যখন একটু ভেজা জায়গায় যাবা, এদের উপর দিয়ে হাঁটলে দেখবা কার্পেটের মতো মনে হচ্ছে, যায় নামাজের মতন একটু নরম নরম মনে হচ্ছে, সবুজ। তার মানে এটা নিজেরা সালোক সংশ্লেষণ করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে। সাহিত্য, সাহিত্য মানে কি? শুয়ে থাকা। তাহলে এই উদ্ভিদটা কি? মাটির সাথে এরকম লেগে থাকে, মনে নেই তোমাদের? বলছি আমি আগের লেকচারে, ইয়েস, সাহিত্য বা শুয়ে থাকে। চ্যাপ্টা, এগুলো কি লম্বা? না, এগুলো চ্যাপ্টা, পড়ে আছে। বিষমপৃষ্ঠ, বিষমপৃষ্ঠ শব্দের অর্থ হলো উপরের দিকে একরকম এদের, এটা যদি হয় উপরের দিকটা দেখতে একরকম, নিচের দিকটা আরেক রকম। এই যে এখানে দেখো না, নিচের দিকে দেখো কেমন কোষ 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 অনেক কিছু, আর উপরের দিকে দেখো কেমন, দেখছো? তাহলে বিষম না, দুইটা দুই রকম না, সমান না, বিষম। তাহলে এই পিঠটা একরকম দেখতে, এই পিঠটা দেখতে আরেক রকম, এই জন্য বলা হয় বিষম পিঠ বা বিষম পৃষ্ঠ। ডান। আচ্ছা, এবার চলে আসি দ্যাগ্র, শাখা বিশিষ্ট এবং অগ্রস্ত খাঁজ। এই যে দেখো, প্রত্যেকটার মানে অগ্রপ্রান্ত, এই প্রান্তগুলো অগ্রপ্রান্ত, এগুলো মূল প্রান্ত ছড়াই গেছে। এই যে দেখো, একটা খাঁজ দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? খাঁজ। আবার দেখো এই যে এখানে একটু ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এই রকম, এই যে। সো এটাও আর একটা খাঁজ, এই যে খাঁজ, এই যে এগুলো খাঁজ, খাঁজ খাঁজ খাঁজ। সো অগ্রস্ত খাঁজ, অগ্রপ্রান্তগুলোতে খাঁজ থাকে। তো আমরা এটা বুঝলাম। দ্যাগ্র শাখা বিশিষ্ট, এটা তো মূল দেহ হয়, তাহলে দেখো শাখাগুলো যে বের হয়েছে,
দ্যাগ্র। দ্যাগ্র শব্দের অর্থ কি আমি একটু দেখাই, বানানটা দেখো, দ্যাগ্র। একবার এক বোর্ডে প্রশ্ন আসছিল, দ্যাগ্র বৃদ্ধি কি জিনিস? খুব সিম্পল, দ্যাগ্র মানে হলো দি, দি আর অগ্র, দি অগ্র। তাহলে দেখো এই যে শাখাগুলো বের হয়েছে এরকম সোজা গেছে, অগ্রপ্রান্তটা দেখো দুই ভাগে ভাগ হয়েছে, তাই না? তাহলে অগ্রপ্রান্তটা কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে। এই যে দেখো গেল, গিয়ে দুই ভাগে ভাগ হলো, সো এটাকে আমরা বলবো অগ্রপ্রান্ত দুই ভাগে ভাগ হয়েছে, দ্যাগ্র। দ্যাগ্র শাখা শেষ। এককোষী মসৃণ অমসৃণ রাইজয়েড থাকে, তাহলে ওই ছবিটা দেখলে বোঝা যাবে। দেখো এটা আর এটা একই জিনিস। তো এই রাইজয়েড বা মূলের মতো জিনিসগুলো দেখো, এটা এককোষী, এটা বহুকোষী। এটা দেখো সরি, এটা এটা এককোষী আর একটা বহুকোষী থাকে, আমরা দিলাম না, এটা দেই না এখনো। তো এটাতে দেখো মনে হচ্ছে মসৃণ, কিন্তু এটা দেখো গায়ের মধ্যে কি ছোট 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 জিনিস থাকে, যে কারণে আমরা অমসৃণ দেখতে পাচ্ছি, তাই না? সো এককোষী হতে পারে, বহুকোষী, সরি সরি সরি, এদের এদের হচ্ছে এগুলা রাইজয়েড গুলো সবসময় এককোষী, ওই যে ওটা ভিন্ন জিনিস। তার রাইজয়েড গুলো কয়কোষী? এককোষী। এটা মসৃণ, এটা হচ্ছে অমসৃণ, শেষ। এবার চলে আসি শল্ক বা স্কেল। তোমরা যারা জানো না শল্ক বা স্কেল কি জিনিস, তাদেরকে বলি, মাছের যেমন আইস থাকে, মনে হচ্ছে একটা আবরণ, অতিরিক্ত জিনিস, দ্যাট ইজ কল্ড স্কেল বা আবরণ। এটাকে বাংলায় বলে শল্ক। উদ্ভিদের গায়ে দেখবে অতিরিক্ত কিছু থাকে, যেমন এই যে এটা এরকম করে আবৃত থাকে বা এরকম করে থাকতে পারে, যেমনি থাকুক না কেন, মনে হচ্ছে না এটা একটা আইস তার দেহে এক্সট্রা অ্যাড করা আছে। তো এইটাই বলা হয়েছে যে এদের শল্ক থাকে বা আইসের মতো থাকে বা স্কেল থাকে, যেটা কি বহুকোষী। এই যে দেখো, দেখে মনে হচ্ছে বহুকোষী। তো এগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না সব। যেমন এই যে এটা কিন্তু, এই লাইনটা কিন্তু মনে রাখতে হয়, সবুজ সাহিত্য চ্যাপ্টা বিষম পৃষ্ঠ। 2 নম্বর হচ্ছে দ্যাগ্র শাখা বিশিষ্ট, খুব ইম্পর্টেন্ট। থ্যালয়েড, গেমিটোফাইট, এগুলো মনে রাখতে হয়, নিচের গুলো না মনে রাখলেও চলে। এবার চলে আসি আমরা স্পোরোফাইট এবং গেমিটোফাইটের সম্পর্ক। আগের লেকচারে কিন্তু আমি বলছি এদের মূল দেহ হচ্ছে হ্যাপ্লয়েড এবং বহুকোষী, মূল দেহটা। সো দিস ইজ গেমিটোফাইট। আম গাছ কিন্তু ডিপ্লয়েড প্লাস বহুকোষী, সো আম গাছ কিন্তু স্পোরোফাইট। তাহলে হ্যাপ্লয়েড প্লাস বহুকোষী ইকুয়াল গেমিটোফাইট। তাহলে এই উদ্ভিদটা গেমিটোফাইট। এদের যে বাচ্চাটাই যে এখানে জন্ম নেয়, দ্যাট ইজ কল্ড 2n প্লাস বহুকোষী। তাহলে 2n এবং বহুকোষী যদি হয়, দ্যাট ইজ কল্ড স্পোরোফাইট। তাহলে এটা গ্যামিটোফাইট, এই জিনিসটা বহুকোষী ডিপ্লয়েড, সো দিস ইজ স্পোরোফাইট। তো আমরা বলতে পারি যে এই স্পোরোফাইটটি এই গ্যামিটোফাইটের উপর খাদ্যের জন্য নির্ভরশীল, বসবাসের জন্য নির্ভরশীল, কারণ এই গ্যামিটোফাইট পর্শনটায় পানি তোলে, লবণ তোলে, যেটা সে খায়। সো ওইটাই বলা হয়েছে এখানে যে স্পোরোফাইট বা এই যে এটা গ্যামিটোফাইট, মানে যে এটার উপর কমপ্লিটলি নির্ভরশীল। বায়ু প্রকোষ্ঠ দেখো, এই যে দেখতেছো না স্পেসগুলা, এগুলোতে বাতাস ঢোকে, সো এই স্পেসগুলোর নাম আমরা বলতে পারি বায়ু প্রকোষ্ঠ। 2 নম্বর হচ্ছে এর দুইটা অংশ আছে, এই যে এখান থেকে দেখো, এই যে ডট 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 দিছি না কোষের মধ্যে, এগুলো কিন্তু ক্লোরোপ্লাস্ট। কি এগুলা? ক্লোরোপ্লাস্ট। তার মানে এগুলো কি সবুজ না? সবুজ হলে কি বলবো বলতো? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করবে কি না? তাহলে দেখো এগুলাতে ক্লোরোপ্লাস্ট আছে, সো এরা সবুজ, তাহলে সালোক সংশ্লেষণ করে। এই জন্য এদের দেহটাকে দুই ভাগে ভাগ করি আমরা। এই যে এখান থেকে উপরটা হচ্ছে ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণকারী অংশ, আর নিচের অংশটার নাম হচ্ছে সঞ্চয়ী অংশ। সঞ্চয়ী মানে উপরে যা তৈরি হবে নিচের দিকে সঞ্চয় করবে, উপরে যা তৈরি হবে নিচের দিকে সে তা সঞ্চিত বা রিজার্ভ থাকবে। তাহলে আবার বলো তো কয় ভাগে ভাগ করলাম আমরা? এদের মূল দেহটাকে দুই ভাগে। উপরের দিকটাতে যেহেতু ডট ডট বা প্লাস্টিড আছে, ক্লোরোপ্লাস্ট আছে, ওরা সালোক সংশ্লেষণ করে, আর নিচের দিকে দেখো ফাঁকা ফাঁকা জায়গা, এগুলোতে খাদ্যগুলো এসে সঞ্চিত করে রাখে তারা। উদ্ভিদ সবসময় তার দেহের নিচের দিকে সঞ্চিত করে, মাটির নিচে সঞ্চিত করতে পারলে সবচেয়ে ভালো। এই জন্য বলা হয় উদ্ভিদের মূলটাই হচ্ছে উদ্ভিদের সঞ্চয়ী পার্ট। আচ্ছা যাই হোক, সো আমরা এটাও বুঝলাম, এভরিথিং বুঝলাম। তো এখন আমরা আরেকটা টার্ম দেখি, যে টার্মগুলো আমরা একটু পরে দেখব। গত লেকচারের ক্ষেত্রে আমি ছোট্ট একটা মিস্টেক করেছি, মানে এইটারই ফার্স্ট লেকচারের ক্ষেত্রে, সেটা আমি এখানে একটু কারেকশন করব, প্রায়শ্চিত্ত করব। সেটা হলো হোমোস্পোরাস, না মিসিং হয়েছিল এটাতে। তো হোমোস্পোরাসটা বলি, স্পোর শব্দের অর্থ বোঝাচ্ছে শুক্রাণু কিংবা ডিম্বাণু বোঝাচ্ছে, আর হোমো মানে হচ্ছে একই রকম দেখতে প্রায়। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু যেহেতু একই রকম, তাহলে এই দুটা স্পোর বা এই দুইটা রেণু আমরা বলতে পারি হোমোস্পোর বা হোমোস্পোরাস, ঠিক আছে? আচ্ছা লাস্ট যেটা, সেটা একটু দেখি। এই যে এখানে স্ত্রীটা থাকে বা ডিম্বাণু থাকে, এই জায়গাটা দেখতে একটু ফ্লাস্কের মতো, ফ্লাস্ক আকৃতি। ফ্লাস্ক মানে কি জানো?
ফ্লাস্ক মানে হচ্ছে এইরকম, যেটাতে আমরা হচ্ছে কফি টফি মানে কাপটা না অ্যাকচুয়ালি, যেটার ভিতরে আমরা হচ্ছে পানি রাখি, গরম পানি রাখি, ফ্লাস্ক, ইউ নো দ্যাট। সো দেখো না এটা কি ফ্লাস্কের মতো না এই জায়গাটা, এই যে ফ্লাস্ক কি না? ইয়েস। তাহলে আমরা বলতে পারি যে আর্কিগোনিয়াম বা স্ত্রী অংশটা একটু মনে হয় এলোমেলো হয়েছে, তো আচ্ছা আমি কারেকশন করে ফেলি, হ্যাঁ, বইয়ে যা আছে তাই করতে হবে। সেটা হলো পুরুষ অংশটা, স্ত্রী অংশটা দেখতে নাশপাতি আর পুরুষ অংশটা দেখতে ফ্লাস্কের মতো, ঠিক আছে? তাহলে পুরুষ ফ্লাস্ক কিনতে বাইরে চলে গেছে, স্ত্রী অংশটা বা আর্কিগোনিয়াম নাশপাতি কেটে পুরুষের জন্য অপেক্ষা করছে। তাহলে নাশপাতি স্ত্রীটা কেটে রেখে অপেক্ষা করছে, আর ফ্লাস্কের মধ্যে বাইরে থেকে খাবার বা পানি নিয়ে আসতেছে পুরুষ। তাহলে মনে রাখবা অ্যান্থেরিডিয়াম বা পুরুষ পাটটা ফ্লাস্কের মতো দেখতে, আর স্ত্রী পাটটা বা আর্কিগোনিয়ামটা নাশপাতির মতো দেখতে। মনে থাকবে কিন্তু এটা নাশপাতি মানে ফিমেল। ওকে, আচ্ছা প্রিয় স্টুডেন্ট, মোটামুটি এটা শেষ হয়ে গেছে, ওইটাতে আমরা রিভিশনে যাব না, কারণ এই জায়গাটায় যদি আমার একটু ধারণা থাকে তাহলে আমার কমন পড়বে, আর এই জায়গাটা যদি আমার ধারণা থাকে তাহলে এগুলোই আমার অ্যাকচুয়ালি কমন পড়বে এবং বারবার কাজে লাগবে। তো আমরা এখানে চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। ব্রায়োফাইটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু অ্যাকচুয়ালি এই 4টা লাইন, সাথে হচ্ছে এই এখানকার লাইনগুলো, আর তখন আমি যেটা পড়াইছিলাম ভাস্কুলার টিস্যু আছে কিনা এই কথাগুলো। তো এখন আমরা দেখবো হচ্ছে এই অংশটা। আমরা কিন্তু যখন ব্রায়োফাইটা পড়ছি, আমরা কিন্তু পড়ছি যে ব্যাকটেরিয়া প্রথমে, তারপর শৈবাল ছত্রাক, তারপর হচ্ছে ব্রায়োফাইটা, তারপর টেরিডোফাইটা, তারপর নগ্নবীজি, তারপর আবৃতবীজি, তাই না? আমরা বলছি ব্রায়োফাইটাটার বৈশিষ্ট্যটা এদের মতো, ব্রায়োফাইটার কিছু বৈশিষ্ট্য আছে আবার এদের মতো। তাহলে ব্রায়োফাইটা হচ্ছে কানেক্টিং বা মধ্যবর্তী গ্রুপ। তাহলে তার কিছু নিচের দিককার উন্নত বৈশিষ্ট্য আছে আর উপরের দিককার কিছু অনুন্নত বৈশিষ্ট্য আছে, কারণ সে কানেক্টিং, তার মধ্যে সব ধরনের বৈশিষ্ট্য আছে। মানে আমি আছি ঢাকা শহরে, আমার মধ্যে কিছু দক্ষিণবঙ্গের মানুষের আচরণও থাকবে, উত্তরবঙ্গেরও কিছু আচরণ থাকবে, লাইক দ্যাট। তো প্রিয় স্টুডেন্ট, এই যে এই অঞ্চলটা আর এই অংশটা মানে উন্নত এবং আদি বৈশিষ্ট্য, আদি বলতে পুরাতন, উন্নত বলতে উন্নতগুলা, এই যে নিচের দিকের গুলো আর কি, এদের বৈশিষ্ট্য কি কি আছে আমরা দেখি। প্রথমে দেখি যেগুলো অনুন্নত, যেগুলো তার থাকলে ভালো হতো, কি সেগুলা? হ্যাপ্লয়েড। আমরা জানি বেটার কি, বেটার কিন্তু ডিপ্লয়েড, তাই না? এই যে নিচের গুলো কিন্তু ডিপ্লয়েড, মানে এই যে এরা কিন্তু ডিপ্লয়েড। তাহলে এর মধ্যে যেহেতু এদের বৈশিষ্ট্যটা আছে হ্যাপ্লয়েড, তাহলে এটা অনুন্নত বৈশিষ্ট্য। থ্যালয়েড, নিচের দিকে যারা আছে তাদের কিন্তু মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়, উপরে যারা আছে তাদের মূল কাণ্ড পাতা নাই, তাহলে উপরের গুলো থ্যালয়েড বা মূল কাণ্ড পাতা নাই, এটা একটা অনুন্নত বৈশিষ্ট্য যেটা এর আছে। আমি কিন্তু প্রথম লেকচারে ছবি অ্যাড করছিলাম, ছবিটা দেখলে কিন্তু চমৎকার মিলতো। তো আশা করছি তোমাদের মনে আছে যে ব্যাকটেরিয়া বলো, শৈবাল ছত্রাক বলো, দেহে মূল কাণ্ড পাতা কিছুই নাই, তাহলে এটা অনুন্নত বৈশিষ্ট্য। সো এটা অনুন্নত বৈশিষ্ট্য, থ্যালয়েড মানে মূল কাণ্ড পাতা নেই। এরপর নিচে চলে আসি, সত্যিকারের মূল কাণ্ড পাতা নেই, ওই কথাটাই বলছে, শেষ। ভাস্কুলার টিস্যু নাই। দেখো উপরে যেগুলো আছে এগুলো মাটির সাথে লেগে থাকে, তাহলে জাইলেম ফ্লোয়েম এদের দেহে দেওয়ার দরকার নেই। নিচের যারা আছে তারা মাটি থেকে মূল কাণ্ড পাতা আছে, তাহলে নিচ থেকে পানি তোলার জন্য বা উপর থেকে খাবার নামানোর জন্য জাইলেম ফ্লোয়েম বা ভাস্কুলার টিস্যু লাগে। তাহলে নিচেদের ভাস্কুলার টিস্যু আছে, উপরেরটা নাই, এর বৈশিষ্ট্যটা উপরের মতো হয়েছে, দেখো ভাস্কুলার টিস্যু নাই। অ্যাট লাস্ট সেটা হলো হোমোস্পোরাস। হোমো মানে একই, এটা আসলে নাও হইতে পারতো, ডিম্বাণু বড় হবে শুক্রাণু ছোট হবে, খুব সিম্পল কথা। ডিম্বাণু বড় হবে শুক্রাণু ছোট হবে, কিন্তু এর ক্ষেত্রে দেখা গেল শুক্রাণু ডিম্বাণু দুইটাই সমান। ওকে, তো সমান হওয়া কিন্তু ঠিক না, কারণ ডিম্বাণুর মধ্যে নিয়ম হলো বেশি খাবার থাকবে, শুক্রাণু আসলে বাকি কাজটা ডিম্বাণু নিজে চালিয়ে নেবে। তো দেখা গেল যে শুক্রাণু ডিম্বাণু সেম সেম, তার মানে এটা অনুন্নত বৈশিষ্ট্য। বাট এই যে উন্নত নিচের গুলো টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, এদের ক্ষেত্রে কিন্তু শুক্রাণু দেখতে একরকম, ডিম্বাণু দেখতে আর একরকম, শুক্রাণুগুলো ছোট, ডিম্বাণুগুলো বড়, ঠিক আছে? আচ্ছা, সো হোমোস্পোরাস ইটস নট এ উন্নত বৈশিষ্ট্য, আদি বৈশিষ্ট্য। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাপ্লয়েড না হয়ে ডিপ্লয়েড হতে পারতো, মূলকাণ্ড পাতায় বিভক্ত নয় বা থ্যালয়েড না হয়ে মূলকাণ্ড পাতায় বিভক্ত হতে পারতো, ভাস্কুলার টিস্যু নেই বরং ভাস্কুলার টিস্যু থাকতে পারতো, দ্যাট উইল বি বেটার। হোমোস্পোরাস মানে দুইটা সেম, বেটার হলে দুইটা আলাদা হতো। প্রেস্টোডার এখন নিচের অংশটুকু দেখবো, এটা খুবই সহজ কিন্তু টার্মটা একটু কঠিন। প্রথম যেটা দেখবো আমরা, স্টোমাটা যুক্ত এপিডার্মিস। এপিডার্মিস মানে হচ্ছে বহিস্থ আবরণ, স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র, ছিদ্র। তাই যে দেখো বাইরের আবরণটা ছিদ্রযুক্ত 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 ছিদ্রযুক্ত, বাতাস আসে। তাহলে আমরা বলতেই পারি এদের বাইরের আবরণ বা এপিডার্মিসটা স্টোমাটা যুক্ত বা ছিদ্রযুক্ত।
2 নাম্বার যেটা সেটা হলো ক্যাপসুলে কলুমেলা থাকে। ক্যাপসুল কি জানো? ক্যাপসুল মানে হলো এইরকম একটা পোরশন, এই যেখান থেকে ধরা যাক উৎপন্ন হয়, এরকম একটা উৎপন্ন হলো, এরকম একটা পোরশন ক্যাপসুল। ক্যাপসুলের ভেতরে শুক্রাণু থাকে। এর ক্যাপসুলের ভেতরে খুব মজার একটা বিষয় হলো ক্যাপসুলের মাঝখানে এরকম একটা অক্ষ থাকে, পিলার থাকে, কি থাকে? কলাম থাকে। স্টুডেন্ট, এই যে এখানে বলছে না কলুমেলা, কলুমেলা মানে হচ্ছে কলাম। তাহলে এদের যে ক্যাপসুলটা আছে, ক্যাপসুল মানে চারপাশে আবরণ, মাঝখানে একটা দেখো বিম বা একটা পিলার আছে। সো দিস ইজ পিলার বা কলাম বা কলুমেলা। তাহলে আমরা বলবো যে এই উদ্ভিদটার যে ক্যাপসুলটা তৈরি হয়, ক্যাপসুলের ভেতরে কলাম থাকে বা কলুমেলা থাকে। শেষ। 3 নম্বরে যেটা, ক্যাপসুলের গোড়ায় ভাজক টিস্যু থাকে। এটা যদি ক্যাপসুল হয়, ক্যাপসুলের গোড়া হলো এই যে এই অঞ্চলটা, এখানে ভাজক টিস্যু থাকে। যদি ভাজক টিস্যু হয় তাহলে কি হয় জানো? এটা এখানে থাকে, এই উদ্ভিদটা কিন্তু নিচের দিকে বাড়তে থাকে, বড় হইতে থাকে। তো যাই হোক, ভাজক টিস্যু মানে আরো বৃদ্ধি, আরো বৃদ্ধি মানে উন্নত বৈশিষ্ট্য। তাহলে বলো তো উন্নত বৈশিষ্ট্য 3টা কি কি? 1, এদের এপিডার্মিসটা দেখো স্টোমাটা যুক্ত বা ছিদ্রযুক্ত। 2, এদের যে ক্যাপসুল আছে, ক্যাপসুলের ভেতরে একটা কলাম আছে, দ্যাট ইজ কলুমেলা। তাহলে ক্যাপসুলে কলুমেলা যুক্ত আছে। এই দেখো আমাদের নাকের ছিদ্র, নাকের ছিদ্রের মাঝখানে একটা কলাম আছে, ছোট স্মল কলাম। সো দিস ইজ কলুমেলা। নাকের যে বিমটা দেখছো কলামের মতো না, এটা আমি ধরছি, মাঝখানে যেটা এরকম, দ্যাট ইজ কল ছোট কলাম বা কলুমেলা। তাহলে কলামগুলো যখন ছোট হয়, দ্যাট ইজ কল কলুমেলা। এই কলামটা তো ছোট, খুব বড় না, এই যে যেটা ছোট, এই জন্য দিস ইজ কলাম না বলে কলুমেলা। তাহলে ক্যাপসুলে কলুমেলা থাকে। এবং 3 নম্বরটা হচ্ছে এই ক্যাপসুলটার যে গোড়ার এখানে ভাজক টিস্যু থাকে, ভাজক টিস্যুর কারণে বৃদ্ধি হয়, আর বৃদ্ধি মানেই উন্নত বৈশিষ্ট্য। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমি 1 মিনিটে পুরো ব্যাপারটা কভার করি। দেখো, যারা যকৃতের মতো দেখতে কিংবা যেখান থেকে আমরা ওষুধ পাই যকৃতের রোগের, দে আর হেপাটিকি, হেপাটো মানে যকৃত। অ্যান্থোসিরোটি শব্দের অর্থ হলো, অ্যান্থো মানে হচ্ছে পুরুষ, আর সিরোটি মানে হচ্ছে শিং। তাহলে পুরুষ যে অংশটা, এই যে ক্যাপসুলটা অ্যাকচুয়ালি শিংয়ের মতো শক্ত কিংবা দেখতে শিংয়ের মতো। বাসাই মানে হচ্ছে ম্যাসকুলিন, ম্যাসকুলিন মানে পুরুষ। তাহলে যে সকল ব্রায়োফাইটা এমন পরিবেশে জন্মাবে যেখানে জন্মানোর কাউরে সাহস নাই, তাদেরকে আমরা বললাম মাসাই বা ম্যাসকুলিন টাইপের ব্রায়োফাইটা। তারপর আমরা কি বলছি? ভাসমান জলজ ব্রায়োফাইট। একটা উদ্ভিদ বা একটা ব্রায়োফাইটা আছে যে ভাসে, ভাসা মানে ফ্লট, তাহলে ফ্লট পার্টটা থাকবে এখানে। ঠিক আছে। লিভার ওয়ার্ট, এই যে একে বলা হয় লিভার ওয়ার্ট, কারণ এরা দেখতে কিছুটা লিভারের এই যে লোবিউলের মতো, চারপাশে বের হয়ে গেছে, মাঝখানে সেন্ট্রাল ক্যানেল, চারপাশে বের হয়েছে, মাঝখানে একটা সেন্ট্রাল ক্যানেলের মতো কিছু একটা। দেন রোজেট, এরা যে মাটির উপরে এরকম করে থাকে, মনে হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা পাপড়ির মতো ছড়াই গেছে। সো দিস ইজ কল্ড রোজেট দশা। টিউবার বা গিমা, টিউবার মানে হচ্ছে টিউমারের মতো একটা স্ফীত অংশ উপরের দিকে তৈরি হয়, এইটা থেকে আর একটা মস তৈরি হয়। আর গিমা মানে হচ্ছে মুক্তা, এদের সাধারণত রাইজয়েড গুলাতে একটা মুক্তার মতো তৈরি হয়, যেখান থেকে আরেকটা মস তৈরি হয়। এরপর আমরা কি দেখলাম? এর যে বৈশিষ্ট্য দেখলাম, খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সবুজ সাহিত্য চ্যাপ্টা বিষমপৃষ্ঠ, ব্যাঘ্র শাখা মানে এই যে দেখো শাখাগুলো গিয়ে দুই পাশে ভাগ হয়ে গেছে অগ্রপ্রান্তগুলো। আর অবশ্যই অবশ্যই গেমিটোফাইট এবং স্পোরোফাইট জিনিসটা বারবার যেন পড়ো, বারবার যেন পড়ো, পড়তে পড়তে মনে থাকবে। এগুলো সব অনুন্নত বৈশিষ্ট্য, এগুলো সব উন্নত বৈশিষ্ট্য। আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমাদের নেক্সট লেকচার হবে টেরিডোফাইটা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব টেরিডোফাইটা। আমরা ব্রায়োফাইটা শেষ করার পরপরই আমরা টেরিডোফাইটাতে চলে আসছি। সো এখানে কনসেপ্ট গ্রো করাটা খুব জরুরি, কারণ এখান থেকে প্রশ্ন আসলে ছোটো ছোটো টার্মগুলো থেকে প্রশ্ন আসবে। ওকে, খুব বেশি প্রশ্ন আসে না এখানে। যারা মেডিকেল এডমিশনে প্রিপারেশন নেবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এই চ্যাপ্টার থেকে প্রশ্নই আসে না। বাট কিছু টার্ম আছে যেগুলো সব চ্যাপ্টারের মধ্যে আছে, এই যে রাইজোম, মূলকাণ্ড পাতা, স্পোরাঞ্জিয়াম, হোমোস্পোর, তারপর প্রোথ্যালাস, এগুলা অনেক চ্যাপ্টারের মধ্যেই আছে। সো জানতে হবে। তো তারপরে আমরা একটু শিখি। ওকে, দেখো টেরিডোফাইটা, ফাইটা শব্দের অর্থ হলো প্লান্ট বা উদ্ভিদ, গ্রিন উদ্ভিদ। আর টেরিডো অ্যাকচুয়ালি টেরন থেকে আসে, টেরন শব্দের অর্থ হলো ডানা। তাহলে বলো তো, যে উদ্ভিদগুলা দেখতে পাখির ডানার মতো তাদেরকে বলা হয় টেরিডোফাইটা। মনে আছে ব্রায়োফাইটার ক্ষেত্রে আমি বলছিলাম যারা দেখতে কার্পেটের মতো, জায়নামাজের মতো, তারা ব্রায়োফাইটা, আর যাদের ডানার মতো দেখতে তারা হচ্ছে টেরিডোফাইটা। কারণ টেরন মানে হচ্ছে ডানা। এই যে দেখো পাতাগুলো দেখে কি মনে হচ্ছে যে পাখির ডানার মতো দুই দিকে আছে না? এই যে দেখো এইটা, ইয়েস। কিংবা এই যে দেখো
শাখাগুলো বের হয়ে গেছে, পাতাগুলা এই পাশে একটা এই পাশে একটা, সো ডানার মতো। সো টেরন মানে ডানা। তাহলে যে সকল উদ্ভিদ দেখতে ডানার মতো, পাখির ডানার মতো, উইংস এর মতো, তারাই হচ্ছে টেরিডোফাইটা। ওকে, তো টেরিডোফাইটার যে উদ্ভিদটা আমরা এখানে ছবি অ্যাড করছি, তোমরা সবাই এটা চেনো, এটার নাম হচ্ছে ঢেকি শাক, গ্রামে এটা খায়। আর এইটার হচ্ছে মূল নাম হচ্ছে টেরিস। কি নাম? এর নাম টেরিস। আর টেরিস এর মধ্যেই কিন্তু যে টেরন পার্টটা আছে, তাই না? তাহলে টেরিস মানে কি? ঢেকি শাক বা ডানার মতো যারা, তারা। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, টেরিডোফাইটা উদ্ভিদদের বৈশিষ্ট্য দেখব, পাশাপাশি একটা টেরিডোফাইটা এখানে আছে, স্যাম্পল টেরিডোফাইটা, সেটার বৈশিষ্ট্য আমরা এখানে দেখব। মোটামুটি সব একই রকম। আচ্ছা দেখো, এক, আমি কিন্তু একটা সিকোয়েন্স তোমাদের দিয়েছিলাম, মনে আছে? ব্যাকটেরিয়া, দেন হচ্ছে শৈবাল ছত্রাক, ছত্রাক, তারপর হচ্ছে ব্রায়োফাইটা, এন্ড দেন হচ্ছে টেরিডোফাইটা, তারপর হচ্ছে নগ্নবীজি, এন্ড দেন হচ্ছে আবৃতবীজি। এটা একটা সিকোয়েন্স, তোমাদের মনে আছে নিশ্চয়। দেখো, ফুল বেসিক্যালি যে এই পর্যন্ত হয় না, ফুল হয় না, এদের কাউরে ফুল নাই, এরা অপুষ্পক। আবৃতবীজিদের একটু ফুল হয়, সো তারা পুষ্পক। তাহলে বলো তো, টেরিডোফাইটা কি অপুষ্পকের মধ্যে পড়তেছে না? তাহলে অপুষ্পক কথাটা মিলে গেল। তাহলে যাদের ফুল হয় না, তোমরা জানো যে এটা যদি ফুল হয়, ফুলের এটা গর্ভাশয়, গর্ভাশয়ের মধ্যে এই যে এখানে ডিম্বক থাকে। কি থাকে? ডিম্বক। এই ডিম্বকটা বেসিক্যালি বীজে পরিণত হয়। ওকে, তো টেরিডোফাইটার যেহেতু ফুল হয় না, ফুল না থাকলে এরকম গর্ভাশয় ডিম্বক কিছুই হয় না, আর ডিম্বক যদি না থাকে তাহলে বীজ হবে না। তাহলে দেখো, এই যে অবীজি কথাটা বলা আছে এখানে, তাহলে এটা বুঝলাম আমরা। তাহলে এদের ফুল হয় না, ফুল না হলে ডিম্বকও হয় না, আর ডিম্বক থেকেই তো বীজ আসে, তাহলে বীজও হয় না। তারপরের প্রশ্ন দেখো, প্রধান দেহ স্পোরোফাইট। এই যে এইটা হচ্ছে মূল দেহ, এটা কি? মূল দেহ। তো স্পোরোফাইট এবং গেমিটোফাইট কথাটা আমরা জানি, পাশাপাশি যেহেতু আসতেছে আমরা লিখি, বহুকোষী হবে, গেমিটোফাইটটা হবে বহু কোষী। বাট স্পোরোফাইট হইতে গেলে ডিপ্লয়েড হইতে হবে, আর বহুকোষী যদি হ্যাপ্লয়েড হয় তাহলে তাকে বলা হয় গেমিটোফাইট। ঠিক আছে, তো দেখো এখানে আমি দুইটা ছবি লিখছি, এই যে এখানে একটা ছবি আছে, নিচে আর একটা ছবি আছে, তোমরা একটু দেখো। এই উদ্ভিদটা কিন্তু বহুকোষী, তাহলে বহুকোষী মিলে গেল। এই উদ্ভিদটা কিন্তু 2n, মানে এর প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড কোষ, তাহলে এটি হচ্ছে স্পোরোফাইট। এই যে দেখো, ওরা বহুকোষী প্লাস ডিপ্লয়েড, বহুকোষী প্লাস ডিপ্লয়েড, তার মানে এই উদ্ভিদটাই হচ্ছে স্পোরোফাইট। ঠিক আছে, তো এই উদ্ভিদটা পরবর্তীতে স্পোর তৈরি করে, স্পোরটা ধীরে ধীরে সংখ্যা বাড়ায়, সংখ্যা বাড়িয়ে ধীরে ধীরে দেখো এই যে এইটাতে পরিণত হয়, এইটা আবার ধীরে 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 এই মূল উদ্ভিদটাতে পরিণত হয়। তার মানে এটা এদের একটা জীবন চক্র বা যৌনক্রম। তো একটু খেয়াল করো, এরা বহুকোষী ডিপ্লয়েড, এখানকার কোষগুলো দেখতে পাচ্ছ তোমরা, এরা হচ্ছে বহুকোষী হ্যাপ্লয়েড। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কি? বহুকোষী, এর কোষগুলো কেমন? হ্যাপ্লয়েড। তাহলে বলো তো এটার নাম আমরা কি বলবো? গেমিটোফাইট। সো গেমিটোফাইট ডান। এরপরে বাকি রইল প্রোথ্যালাস। মূল দেহকে সবসময় কি বলা হয় জানো? মূল দেহ উদ্ভিদের তাকে বলা হয় থ্যালাস। আর মূল দেহের আগে যদি আরো একটা দেহ তৈরি হয়, দ্যাট ইজ কল্ড প্রোথ্যালাস। তাহলে বলো তো, থ্যালাস এবং প্রোথ্যালাসের মধ্যে পার্থক্য কি? তোমরা যে আম গাছটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে থ্যালাস, মূল দেহ। তো আম গাছের মতো দেখতে যদি ছোট অন্য কিছু তৈরি হয় তাদের জীবন চক্রে, তাহলে তার নাম কি? যে আম গাছ তৈরি হওয়ার আগে বা প্রো অবস্থায় এটা হইল, দ্যাট ইজ কল্ড প্রোথ্যালাস। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, এইটা পরে আসে, এই জিনিসটা মূল উদ্ভিদটা পরে আসতেছে, জন্ম নেওয়ার পর, বয়স হওয়ার পর এটা আসতেছে। তাহলে এর আগে কি ছিল? এইটা। তো এটাও তো একটা এই উদ্ভিদটার মতোই কিছুটা, যেমন দেখো এরও এখানে মূলের মতো দেখতে পাওয়া যায়, এই যে দেখো এরও মূলের মতো আছে, এটাও সবুজ, এটাও সবুজ, এটা নিজের খাদ্য নিজে তৈরি করে, এটাও নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে মূল দেহ বা থ্যালাস তৈরির আগে এ হচ্ছে না, তাহলে এর নাম কি? প্রোথ্যালাস। প্রো মানে আগে আসে এটা। আচ্ছা, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। এই যে দেখো, থ্যালাস বা মূল দেহটা কি? মূল কাণ্ড পাতায় বিভক্ত, রাইট? ওকে, তাহলে এটা বুঝলাম আমরা, এটা 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 দেন এইটা।
ভাস্কুলার টিস্যু, আমি তোমাদের বলেছিলাম যে উদ্ভিদগুলা মাটি থেকে উপরে ওঠা শুরু করে তাদেরই জাইলেম ফ্লোয়েম দিতে হয়। যারা মাটিতে শুয়ে থাকে তাদের কোনো জাইলেম ফ্লোয়েম নাই। তাহলে দেখো এই উদ্ভিদটা দেখো, এই যে মাটি থেকে দেখো লম্বা হয়েছে, তাহলে পাতায় যদি পানি পৌঁছাইতে চাও তাহলে জাইলেম টিস্যু দিতে হবে না এই পাশে। আর জাইলেম মানে ভাস্কুলার টিস্যু। পাতার খাদ্যটা যদি নিচে আনতে চাও ফ্লোয়েম দেওয়া লাগবে না। আর ফ্লোয়েম মানে কি? ফুড পরিবহনের টিস্যু বা ভাস্কুলার টিস্যু। যেহেতু মাটি থেকে উপরে উঠলো, অনেক উপরে মাথা চাড়া দিয়ে উপরে উঠতেছে, তাহলে জাইলেম এবং ফ্লোয়েম দিতে হবে তাকে। তাহলে দেখো এই প্রথম কিন্তু জাইলেম ফ্লোয়েম আসে। তাহলে টেরিডোফাইট আমরা পড়তেছি, বাকি সবগুলো যেহেতু মাটির সাথে লেগে থাকে তাহলে তাতে জাইলেম ফ্লোয়েম থাকে না। টেরিডোফাইটাতে সর্বপ্রথম জাইলেম ফ্লোয়েম বা ভাস্কুলার টিস্যু আসে, তারপরের গুলোতেও থাকবে, নগ্নবীজিতেও থাকবে, আবৃতবীজিতেও থাকবে, কারণ সবাই মাটি থেকে উপরে ওঠে। ঠিক আছে, সো ভাস্কুলার টিস্যু ডান। এবার চলে আসি ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ মানে বাচ্চা। এই যে দেখো এরা পরবর্তীতে, এই যে এরা, এই যে এখানে আছে ডিম্বাণু, এই যে ডিম্বাণু, এখানে আছে শুক্রাণু, এরা মিলে একটু বড় হইতে থাকে, একটু বড় হয়, তো দ্যাট ইজ কল ভ্রূণ। ওকে, ভ্রূণটা পরবর্তীতে দেখো থ্যালাস বা মূল দেহে পরিণত হয়েছে। তাহলে বলো তো এদের জীবনচক্রে ভ্রূণ সৃষ্টি হয় কিনা? হয়। তারপরের প্রশ্নটা হচ্ছে কাণ্ড রাইজোমে পরিণত হয়। প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো এই জিনিসটা, এই যে কালো কালার, যেটা আমি ভূমির সাথে আনুভূমিক দিয়েছি, এর নামে কি? রাইজোম। ব্যাখ্যা করছি আমি, এর নাম হচ্ছে রাইজোম। রাইজো শব্দের অর্থ হচ্ছে মূল। রাইজো শব্দের অর্থ মূল, আর রাইজোম শব্দের অর্থ হচ্ছে কি? মূল মনে হয় এমন কিছু। মূল মনে হয় এমন কিছু। যদিও এরা মূল না, এরা তাহলে কি হবে বলতো? কাণ্ড। তোমরা যখন আদা পড়বা, আদা উদ্ভিদের হচ্ছে আবৃতবীজ উদ্ভিদে গিয়ে, তখন দেখবে লেখা আছে রাইজোমের উদাহরণ হচ্ছে আদা। তো দেখো এটা দেখে অনেকে ভাববে মূল, এই ব্ল্যাক কালারের এটা। ওকে, কিন্তু দেখো এরা ভূমির সাথে সমকোণে আছে, বাট দের কাণ্ড। তাহলে যারা আসলে কাণ্ড, আচরণ করতেছে মূলের মতো, তারাই রাইজোম। তাহলে রাইজোম মানে হচ্ছে মূল, তাদেরকে মূল মনে হবে, আদতে তারা কি? কাণ্ড। ডান। আচ্ছা, শেষ। এবার চলে আসি আমরা স্পোরোফাইট, হোমোস্পোরাস। স্পোরোফাইট কোনটা বলতো? এই যে স্পোরোফাইট বলতে বোঝায় বহুকোষী ডিপ্লয়েড। এটা তো বহুকোষী হ্যাপ্লয়েড, এটা হচ্ছে বহুকোষী ডিপ্লয়েড। সো দিস ইজ স্পোরোফাইট, রাইট? দিস ইজ স্পোরোফাইট উদ্ভিদ। এবার দেখো এই স্পোরোফাইট উদ্ভিদটার ক্ষেত্রে খুব স্পেশাল কিছু দেখা যায়, সেটা হলো হোমোস্পোরাস। হোমোস্পোরাস মানে হচ্ছে এখান থেকে যতগুলো স্পোর বের হয়, এখান থেকে যতগুলো স্পোর, এই যে দেখো, এই দেখো বের হচ্ছে, সবাই কি একই রকম দেখতে না? এটা প্রজননের উদ্দেশ্যে বের হয়। হোমো মানে একই, তাহলে যারা প্রজননের উদ্দেশ্যে এক কোষী কোনো কিছু তৈরি হচ্ছে এবং সবাই দেখতে একই রকম, এক কোষী হবে, এরা অবশ্যই ছোট হবে এবং এক কোষী হবে। তাহলে আমি এখানে একটু স্পোর কাকে বলে সেটা বলি, তোমরা এটা লিখে রাখো আলাদা করে। স্পোর কি জিনিস? স্পোর সবসময় এক কোষী হয়। 2 নম্বর হচ্ছে স্পোর জনন ঘটায়, মানে আর একটা উদ্ভিদ তৈরি করে। 2 নম্বর ক্ষুদ্র, 3 নম্বর হচ্ছে ক্ষুদ্র হয়। তাহলে এগুলো হচ্ছে এক কোষী, খুবই ক্ষুদ্র, এবং এরা পরবর্তীতে কিন্তু কি তৈরি করে জানো? এই যে এটা তৈরি করে, এবং এখান থেকে ধীরে ধীরে মূল দেহ তৈরি হয়। ওকে, যেমন শুক্রাণুকে কিন্তু স্পোর বলা যেতে পারে। শুক্রাণু খুবই ছোট, শুক্রাণু এক কোষী, শুক্রাণু একটা জীব তৈরি করে। ডিম্বাণু কি স্পোর বলা যেতে পারে, এরা এক কোষী, এরা ছোট, এবং এরা কি করতে পারে? একটা জীব তৈরি করতে পারে। তাহলে আমরা স্পোর বুঝলাম। বলো তো স্পোর কে তৈরি করে? এই যে স্পোরোফাইটটা স্পোর তৈরি করে, নট গেমিটোফাইট। গেমিটোফাইট গেমিট তৈরি করে, নামের মধ্যেই বলা আছে। আচ্ছা, জননাঙ্গ বহুকোষী বন্ধ্যাকোষে আবৃত। এই যে দেখো এটা জননাঙ্গ, এই যে এগুলো জননাঙ্গ, এখান থেকে শুক্রাণু আসে, এখান থেকে ডিম্বাণু আসে। তোমরা একটু খেয়াল করো তো, জননাঙ্গটা এই যে এইরকম, দেখছো? এই দেখো 1টা 2টা কোষ, 3টা 4টা, অনেক কোষ, এগুলো হচ্ছে কোষ। বাট ডিম্বাণুটা কিন্তু এই যে এখানে। তাহলে বলো তো প্রজননে অংশ নেবে কে? এই ডিম্বাণুটা। আর ডিম্বাণুর চারপাশে যারা আছে তারা কি বন্ধা না? তারা তার প্রজননে অংশ নিচ্ছে না, ইনফার্টাইল, বন্ধা, বাচ্চা কাচ্চা পয়দা করবে না। ইয়েস,
তাহলে সবাই মিলে আমরা এটাকে বলতে পারি জননাঙ্গ। এটাকে আমরা কি বলতে পারি? এই যে এটাকে জননাঙ্গ। এগুলোর নাম কি? জননাঙ্গ। তাহলে এই যে এটার একটা ছবি আমরা এখানে আর্ট করেছি। তাহলে জননাঙ্গটা কি বহুকোষী না? অনেক কোষ না এখানে? ইয়েস, জননাঙ্গ বহুকোষী এবং জননাঙ্গর চারপাশে যে আবরণটা রয়েছে, আবরণের সবাই বন্ধা, সবাই বন্ধা। সো ওইটাই বলছে এখানে। এবার চলে আসি আমরা পুংগেমিট, মানে শুক্রাণুর কথা বলতেছে। সচল এবং অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। প্রিয় স্টুডেন্ট, এই যে দেখো ডিম্বাণু, এটা তার মানে এই জায়গাগুলো থেকে আসলে কে আসে? ডিম্বাণু আসে। তাহলে এই জায়গাগুলো থেকে কে আসে? এই যে দেখো শুক্রাণু আসে, দিস ইজ এ শুক্রাণু। তাহলে দেখো শুক্রাণু বা পুং, পুং মানে পুরুষ, পুং গ্যামেট। তো একটু দেখো তোমরা, এখান থেকে আসতেছে শুক্রাণু বা পুংগেমিট। তো এটাই বলছে আর কি, পুংগেমিট সচল। কেন সচল বলো তো? এই যে ফ্লাজেলা দেখতে পাচ্ছেন না এখানে, ফ্লাজেলা। যে সকল উদ্ভিদের পাপড়ি বা ফুল নাই, ফুল না থাকলে ফুলে মধু থাকবে না, আর মধু না থাকলে কখনো মৌমাছি, প্রজাপতি, ভ্রমর আসবে না। তাহলে যাদের ফুল নাই, এই যে আমরা এখানে বলছি অপুষ্পক, তাদের শুক্রাণুর দায়িত্ব হলো ডিম্বাণুর কাছে যাওয়া, কারণ তাকে কোনো পতঙ্গ নিয়ে যাবে না। আর ডিম্বাণুর কাছে যদি সে যাইতে চায়, অবশ্যই তাকে ফ্লাজেলা থাকতে হবে তার দেহের মধ্যে। ফ্লাজেলা দিয়ে সে মুখ করতে করতে চলে যাবে। তো এই জিনিসটা মনে রাখবা। আম গাছের ফুল আছে, জাম গাছের ফুল আছে, জবা গাছ, গোলাপ গাছের ফুল আছে, তাহলে ওদের পুংগেমিটের নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে পতঙ্গ বা প্রাণীদের। তাহলে যাদের ফুল আছে, আম গাছ, জাম গাছ, জবা গাছ, গোলাপ গাছ, তাদের কি ফ্লাজেলার দরকার আছে? তাদের তো আর নিজেদের যাইতে হচ্ছে না, পতঙ্গরাই নিয়ে যাচ্ছে এক ফুল থেকে আরেক ফুলে। আচ্ছা, স্ত্রীগেমিট নিশ্চল এবং আর্কিগোনিয়ামে সৃষ্টি হয়। এই যে দেখো এখানে থাকে পুংগেমিট, এই যে এখানে দেখালাম আমরা। তাহলে এই জিনিসটার মধ্যে স্ত্রীগেমিট বা ডিম্বাণু থাকে। এই যে দেখো, দিস ইজ ডিম্বাণু বা স্ত্রী গ্যামিট। ওকে, দিস ইজ ডিম্বাণু বা স্ত্রী গ্যামিট। ও কিন্তু চলাচল করে না। দেখো কেমন গোলাকার না? গোলাকার না? তাহলে ও চলাচল করে না, ও চুপচাপ বসে থাকে এখানে। শুক্রাণু এসে নিষিক্ত করে। শুক্রাণু তো আসতে পারবে, কারণ শুক্রাণুর কি আছে? ফ্লাজেলা আছে। ঠিক আছে? তাহলে তোমরা তো জানোই যে এই ধরনের মিলনের ক্ষেত্রে বা নিষেকগুলোকে বলা হয় উগ্যামাস, কারণ ডিম্বাণু বা ওভামটা চুপচাপ বসে থাকে নিজের বাড়িতে, পুংগেমিটের দায়িত্ব হলো তার কাছে আসা। তাহলে ওভামটা যেহেতু চুপচাপ থাকে, ওই ওভাম থেকে গ্যামাস শব্দটা আসছে। গ্যামাস, ওভাম চুপ থাকবে, আর গ্যামাস মানে বিয়ে। ওভাম চুপ থাকবে, গ্যামাস মানে হচ্ছে বিয়ে। তাহলে গ্যামাস, শুক্রাণুকে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা বলি, হেটারোমরফিক যৌনুক্রম। যৌনুক্রম মানে হচ্ছে তার জীবনের বিভিন্ন ক্রম, ধাপ। ওকে, এবং একই ধাপের পুনরাবৃত্তি ঘটতে থাকে। যেহেতু একই জিনিস পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? যৌনুক্রম বলবো। ওকে, আচ্ছা এবার একটু দেখো, হেটারোমরফিক বলা হয়েছে। মরফো মানে হচ্ছে আকার আকৃতি, দৈহিক আকার আকৃতি। হেটারো মানে হচ্ছে ভিন্ন। তাহলে বলো তো, তার জীবন চক্রে যে ধাপগুলো থাকবে, একটা থেকে আরেকটার আকার ভিন্ন হবে না? দ্যাট ইজ কল্ড হেটারোমরফিক জীবন চক্র বা হেটারোমরফিক যৌনুক্রম। তাহলে হেটারো মানে ভিন্ন, আর মরফিক শব্দের অর্থ আকার আকৃতি। এই যে দেখো, এইটা থেকে এইরকম উৎপন্ন হয়, এইরকম গুলো পরবর্তীতে এসে এইরকম হয়, এইরকম গুলো পরবর্তীতে যে শুক্রাণু ডিম্বাণু তৈরি করে মিলিত হয়, আবার এটা হয়। তাহলে দেখো তো এদের জীবন চক্রে এইটা একরকম দেখতে, এগুলো আর একরকম দেখতে না? তাহলে ভিন্ন ভিন্ন রকম যদি আকার আকৃতি হয়, ভিন্ন ভিন্ন আকার আকৃতি হয়, দ্যাট ইজ কল্ড হেটারোমরফিক জীবন চক্র বা যৌনুক্রম। ঠিক আছে? তাহলে পুরো ব্যাপারটা আমি আরেকবার বলছি, কারণ ডান পাশে গেলে আমাদের এগুলো আবার আসবে। দেখো, ঢেঁকি শাকে ফুল হয় না, অপুষ্পক। ফুল যদি না হয়, ফুলের ডিম্বক থাকবে না, আর ডিম্বক না থাকলে বীজ হবে না। ওকে, তারপর চলে আসি, প্রধান দেহ হচ্ছে স্পোরোফাইট। একটু দেখো, মূল দেহটা হচ্ছে স্পোরোফাইট, কারণ শর্ত হলো, স্পোরোফাইট হওয়ার শর্ত হলো দুইটা, বহুকোষী হইতে হবে এবং টুয়েল হইতে হবে। দেখো এরা বহুকোষী এবং ওরা অবশ্যই টুয়েল। তাহলে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এরা তো স্পোরোফাইট, এরা হচ্ছে গ্যামিটোফাইট। কেন গ্যামিটোফাইট? এর কারণ হলো এরা বহুকোষী বাট এন,
প্রত্যেকটা কোষ হ্যাপ্লয়েড। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয়, স্পোরোফাইট এবং গেমিটোফাইট নামটা দেখে কিন্তু আরেকটা জিনিস বোঝা যায়, যে স্পোরোফাইট সে স্পোর উৎপন্ন করবে, যে গেমিটোফাইট সেই রকম গেমিট উৎপন্ন করবে। বুঝতে পারছো? স্পোরোফাইট স্পোর উৎপন্ন করবে, গেমিটোফাইট গেমিট উৎপন্ন করবে। দেখো, দেহ মূল, কাণ্ড, পাতায় বিভক্ত, ভাস্কুলার টিস্যু আছে, কারণ মাটির উপর দিকে যারা উঠতে থাকে তাদের ভাস্কুলার টিস্যু থাকতে হবে, জাইলেম ফ্লোয়েম থাকতে হবে। ভ্রূণ সৃষ্টি হয়, এরা জীবনচক্রে ছোট ভ্রূণ তৈরি করে। কাণ্ড রাইজোমে পরিণত হয়। দেখো, রাইজোম শব্দের অর্থ যদিও মূলের মতো কিছু বোঝায়, বাট এটা অ্যাকচুয়ালি কাণ্ড। এই কথাটা এখানে বলছে, রাইজোম আসলে কাণ্ড বা রূপান্তরিত কাণ্ড। স্পোরোফাইট, হোমোস্পোরাস, এটা তো স্পোরোফাইট, যতগুলো স্পোর তৈরি হয় সবাই দেখতে একই রকম, এই জন্য হোমো স্পোর বলা হয়, হোমোস্পোরাস। জননাঙ্গ বহুকোষী বন্ধ্যাকোষে আবৃত। দেখো, এদের জননাঙ্গ বেসিক্যালি এই যে এখানে দেখা যাচ্ছে, প্রোথ্যালাস অবস্থায় দেখা যাচ্ছে। দেখো, এরা বহুকোষী, এরা বহুকোষী, জননাঙ্গ বহুকোষী। আর কি হয়, চারপাশে কোষগুলো বন্ধা হয়, তারা কি করতে পারে না, কোনো বাচ্চা কাচ্চা পয়দা করতে পারে না। পুংগেমিট সচল। পুংগেমিট বলতে শুক্রাণুর কথা বলছে, যেহেতু ফ্লাজেলা আছে এই জন্য সচল। অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। এই অ্যান্থার মানে তো, অ্যান্থার শব্দের অর্থ কিন্তু হচ্ছে পরাগধানী, আর তোমরা জানো পরাগধানী হচ্ছে পুরুষের অংশ, রাইট? ফুলের পুরুষ পার্টটার অংশের নাম হচ্ছে পরাগধানী, ঠিক কিনা? যে পরাগদণ্ডটা থাকে সেখানে যে পরাগধানী থাকে সেটার কথা বলছি আমি। কি তো দেখো, সেইটাই বলছে আর কি। পুংগেমিট সচল, পুংগেমিট নড়াচড়া করে, এবং এই যে এগুলো দেখতে পাচ্ছ এখান থেকেই পুংগেমিটটা আসে। সো এগুলোর নামে আমরা বলতে পারি অ্যান্থেরিডিয়াম। স্ত্রীগেমিট নিশ্চল। এই যে দেখো, এটার নাম হচ্ছে স্ত্রীগেমিট, যেহেতু গোলগাল, কোনো ফ্লাজেলা নাই, সে নিশ্চল। আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়াম আমি গত দিনের ক্লাসে বলেছি, তোমরা ব্রায়োফাইটা থেকে আর্কিগোনিয়াম পোরশনটা পড়ে নেবা। আর্কিগোনিয়াম শব্দের অর্থ হলো ফুল বা উন্নত জননাঙ্গ থাকে না। সো এগুলো ফুল না, অনুন্নত জননাঙ্গ, আর অনুন্নত জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম। আর্কি শব্দের অর্থ হচ্ছে অনুন্নত বা পুরাতন। হেটারোমরফিক জনুক্রম। হেটারো মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, আর মরফোলজি মানে আকার আকৃতি। তাহলে তাদের জীবন চক্রতে ভিন্ন ভিন্ন আকার আকৃতির দশা দেখা যায়। এই যে দেখো, এটা এক আকার আকৃতি, এটা আরেক আকার আকৃতি। সো দিস ইজ কল্ড হেটারোমরফিক জীবন চক্র। ওকে, সো এবার আমরা চলে আসি ডান পাশে। যেটা আমরা এই দিকেই দেখলাম সেটা এখন আমরা ডান দিকে দেখব। যেটা আমরা বাম দিকে দেখলাম সেটা এবার আমরা ডান দিকে দেখবো, একটা স্পেশাল টেরিডোফাইটা উদ্ভিদের ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এবার দেখি, এক্সপ্লেইন করি মিলে কিনা। কি বলছে দেখো, টেরিস, আমরা আসলে এটাই পড়লাম। দেখো, মূল কাণ্ড পাতায় বিভক্ত, মূল কাণ্ড দেন পাতা, এগুলা কাণ্ড রাইজমে পরিণত হয়। এই যে দ্যাট ইজ কল্ড রাইজম। এই যে রাইজম, রাইজম কিন্তু মূল না, রাইজম কিন্তু কাণ্ড, কাণ্ডটা রাইজমে পরিণত হয়। রাইজম র্যামেন্টা বা শল্কপত্র দ্বারা আবৃত থাকে। শল্কপত্র শব্দের অর্থ হচ্ছে পাতলা পাতলা আবরণ। এই যে এখানে না পাতলা পাতলা কিছু আবরণ আছে যেগুলো দ্বারা এরা কাভার করা থাকে, দ্যাট ইজ কল্ড শল্কপত্র। ঠিক আছে, ওই শল্কপত্রগুলোর নামই হচ্ছে র্যামেন্টা। ওকে, আচ্ছা। পাতা যৌগিক। তোমরা যারা জানো যে এটা একটা পাতা, একটা রেকিস, সো দিস ইজ এ পাতা। বাট এদের পাতা দেখো এইরকম, এই যে খন্ড 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 বেরিয়েছে, দেখছো? এটা কিন্তু একটাই পাতা, এটাও একটাই পাতা। তাহলে এটা সরল পাতা, আর এটা অনেকগুলো অংশ নিয়ে একটা পাতা। সো দিস ইজ যৌগিক পাতা। সেটাই বলছে পাতা যৌগিক। এই দেখো, এটা একটা পাতা, এটা একটা পাতা, পাতা যৌগিক। কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে। এই যে দেখো, এটা ছোটবেলায় দেখো কুণ্ডলিত, দেখছো না? কুণ্ডলিত থাকে। সো এটার একটা নাম আছে, কি নাম জানো? সারসিনেট ভার্নেশন দেখা যায়। সারসিনেট ভার্নেশন। ভার্নেশন শব্দের অর্থ হচ্ছে পাতার বিন্যাস, পাতার বিন্যাস। আর সারসিনেট শব্দের অর্থ হচ্ছে সার্কুলার বা বৃত্তাকার বা কুণ্ডলিত। বলতো সারসিনেট শব্দের অর্থ কি? সার্কুলার। এই যে পাতাটা সার্কুলার, দ্যাট ইজ সারসিনেট ভার্নেশন। ডান। আচ্ছা, হোমোস্পোরাস আমরা একটু আগে পড়ছি, স্পোরোফাইট নামক উদ্ভিদটা স্পোর তৈরি করে, তারা দেখতে একই রকম। সো হোমোস্পোরাস। এবার চলে আসি আমরা
এই যে এটা দেখি, রাইজোমের নিচে অস্থানিক মূল থাকে। এই যে দেখো, এটা রাইজোম, দেখো ভালো করে, এটা রাইজোম, আর এটা একটা উদ্ভিদের কাণ্ড, এটাও কাণ্ড উদ্ভিদের, এটাও কাণ্ড। যদি সরাসরি কাণ্ডের নিচে এরকম নিচের দিকে এরকম মূল যায়, এই যে দেখতে পাচ্ছ এটা মূলটা যদি নিচের দিকে সোজা যায়, এটার নাম হচ্ছে প্রধান মূল। বাট যদি কাণ্ডটা থেকে এরকম অজায়গায় জায়গায় এরকম মূল বের হয়, এই যে দেখতে পাচ্ছ ছোট 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 দাড়ির মতো, ইয়েস, এগুলো অজায়গায় মূল। সো দিস ইজ অস্থানিক মূল। তো তোমরা স্থানিক এবং অস্থানিক মূল সম্পর্কে যদি জানতে চাও, অবশ্যই বায়োহ্যাটার্সে গিয়ে আবৃতবীজীর লেকচারটা দেখবা। আর আবৃতবীজীর লেকচার তোমরা যখন পেয়ে যাবা, তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা কাকে স্থানিক কাকে অস্থানিক মূল বলে। আচ্ছা, পাতায় রেকিস থাকে। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ না, এই যে দিস ইজ এ রেকিস। রেকিস মানে হচ্ছে পাতার মাঝখানে যে দণ্ডটা থাকে, মেরুদণ্ডটা থাকে, ওইটা রেকিস শব্দের অর্থে মেরুদণ্ড। তাহলে এটা পাতার মাঝখানে যে এই যে এটা, দিস ইজ কল্ড রেকিস। এই যে অংশটা পাতায় রেকিস থাকে। তাহলে এটাও আমরা বুঝলাম। প্রোথ্যালাস সবুজ, হৃৎপিণ্ডকার এবং সহবাসী। প্রোথ্যালাস বলতে যে এটার কথা বলা যাচ্ছে, তো এটা কালার কিন্তু সবুজ। আমি কিন্তু বলছিলাম এরা সবুজ, নিজে নিজে তাহলে সালোক সংশ্লেষণ করে খাদ্য উৎপন্ন করতে পারে, ওইটাই বলছে। এরা সবুজ, স্বভোজী, স্বনির্ভর। ঠিক আছে, সবুজ, স্বভোজী, স্বনির্ভর। সবুজ হলে নিজের খাদ্য নিজে তৈরি করে, দ্যাট ইজ কল্ড স্বভোজী। তার মানে নিজেই নিজে নির্ভর করতেছে, স্বনির্ভর। দেখতে কিসের মতো বলতো? একটু হার্ট শেপ না, হৃৎপিণ্ড আকৃতি, যদিও আমাদের হৃৎপিণ্ড এমন না। ওকে, হৃৎপিণ্ড আকৃতি। সহবাসী, এইটা খুব ইম্পর্টেন্ট। সহবাসী শব্দের অর্থ কি জানো? একসাথে বসবাস করা। এই যে দেখো, এখানে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, এখানে শুক্রাণু উৎপন্ন হচ্ছে। তাহলে একই জিনিসের ভেতরে যেহেতু শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা এই পুরো জায়গাটাকে বলতে পারি এখানে সহবাসী পার্ট আছে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট জেন্ডার একসাথে থাকে। ওকে, এখানে ডিম্বাণু, এখানে শুক্রাণু, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড সহবাসী। আচ্ছা আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে স্পোরাঞ্জিয়াম, স্পোর, ফলস ইন্ডোসিয়াম। তাহলে আমি এক কাজ করে আমি একটু মেশাই। দেখো, এই যে দেখতে পাচ্ছ ভেতরে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলা, ওকে, তোমরা যে দেখতে পাচ্ছ, এগুলো যদি আমরা ভাগ ভাগ করি, সো এগুলো স্পোর। এগুলো কি স্পোর? এই যে এগুলো, ওকে। তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ না, এই যে ছোট্টটা বের করলাম আমি, এই যে এখানে প্রত্যেকটা নাম হচ্ছে স্পোর। তাহলে বলো তো, এই পুরো জিনিসটা স্পোরের ধারক না? তাহলে এই পুরো জিনিসটা কি বলো তো? তাহলে যেহেতু স্পোর আছে এই জায়গায়, তাই না, এই যে স্পোরগুলো একসাথে আছে, স্পোরগুলো একসাথে আছে, তাহলে বলা যেতে পারে এইটার নাম হচ্ছে স্পোরের ধারক, স্পোর ধারক। এই জিনিসটার নাম তখন কি হচ্ছে? স্পোর ধারক। স্পোর থেকে স্পোর আসা, ধারক শব্দ তো এনজিও, এনজিও, এনজিও শব্দ তো পাত্র। তাহলে এবার বলো তো, স্পোর প্লাস এনজিও, তাহলে আমরা একসাথে কি বলতে পারি? স্পোরাঞ্জিয়া বা স্পোরাঞ্জিয়াম। একটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম, আর অনেকগুলোকে বলবো আমরা স্পোরাঞ্জিয়া। তো স্টুডেন্ট আরেকবার দেখো, ভেতরেগুলোকে বলে স্পোর, স্পোরগুলো আছে এই জন্য এটাকে বলা হচ্ছে স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, তাহলে বলো তো এরকম আরো যদি থাকে, একসাথে থাকে সবাই, অনেকগুলো যদি একসাথে থাকে, তাহলে আমরা বলবো না এটা একটা স্পোরাঞ্জিয়ামের স্তূপ? ছোটগুলো হচ্ছে স্পোর, এটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম। আর অনেকগুলো স্পোরাঞ্জিয়াম যদি একসাথে থাকে, এরকম আইসক্রিমের মতো অনেকগুলো যদি একসাথে থাকে, তাহলে আমরা বলবো স্পোরাঞ্জিয়ামের স্তূপ। আর ওইটার নাম হচ্ছে সোরাস। কি নাম? সোরাস। খুব সহজ করে বলি, ঘরের মধ্যে মানুষ থাকে, মানুষগুলা স্পোর, ঘরটা হচ্ছে মানুষের ধারক, তার মানে স্পোরাঞ্জিয়াম। অনেকগুলো ঘর মিলে একটা, যদি গ্রাম, অনেকগুলো ঘর মিলে যদি একটা বাড়ি হয়, তাহলে ওই বাড়িটার নাম হচ্ছে সোরাস। ঠিক আছে, তাহলে বেসিক থেকে শুরু করতে হবে। মানুষ হচ্ছে স্পোর, মানুষ যে ঘরে থাকে সেটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম, আর অনেকগুলো ঘরকে একসাথে আমরা বলি সোরাস। ডান। এবার দেখো, স্পোরাঞ্জিয়াম
ফলস ইন্ডুসিয়ামে আবৃত। একেবারে কঠিন জিনিস এটা একটা। ফলস মানে হচ্ছে মিথ্যা। এই যে দেখো মাঝে মাঝে হয় না, এটা একটা আমার হাতের ডানা, এই কাপড়টা এখানে আমি একটু বাড়তি ঝুল লাগাই রাখছি, ওইটাকে বলে না ফলস কাপড়, বলে কি না, অতিরিক্ত কাপড়, দরকার নাই কিন্তু দিয়ে রাখছে, দ্যাট ইজ হোয়াই দিস কল ফলস। ওকে। আর ইন্ডুসিয়াম শব্দের অর্থ কি? এই যে দেখো এই যে পাতাটা তোমরা দেখতে পাচ্ছ না, এদের পাতাটা হচ্ছে কাইন্ড অফ এরকম। আমি একটা কাগজ দেখাই তোমাদের, এই দেখো পাতাটা ধরো যাক এরকম। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো স্পোরাঞ্জিয়ামের স্তূপ, দ্যাট ইজ কল সোরাস। সোরাসগুলো কিন্তু পাতার নিচের দিকে থাকে, এই যে এখানে স্তূপ হয়ে থাকে, স্তূপ হয়ে থাকে, স্তূপ হয়ে থাকে। তখন এগুলাকে পানি থেকে বা আঘাত থেকে বাঁচানোর জন্য হয় কি, এই পাতাটা একটু বাঁকা হয়ে থাকে এরকম। তোমরা একটু খেয়াল করো, এই যে এখন দেখা যাচ্ছে সুন্দর, দেখছো ভেতর দিকে হালকা বাঁকা হইলো। এটা যে গিয়ে একবার এরকম করে আবৃত করে রাখবে তা না, দুই দিক থেকে হালকা করে। তাহলে তোমরা আমাকে বলো তো, আবৃত করবাই তাহলে কেন পুরোটা আবৃত করতেছো না? পুরোটা যদি আবৃত করতে ফলস কিন্তু আমরা বলতে পারতাম না যে এটা ফলস ঢাকনি, বরং হালকা করে ঢেকে রাখে, এই জন্য এটাকে বলা ফলস ঢাকনি বা ফলস আবরণ। এই যে হালকা যে আবরণ পাটটা দেখতেছো, দ্যাট ইজ কল ফলস ইন্ডুসিয়াম। কি বলে এটাকে? ফলস ইন্ডুসিয়াম। ইন্ডুসিয়াম শব্দ অর্থ কিন্তু কাপড়। ইন্ডুসিয়াম শব্দের অর্থ হচ্ছে কাপড়, যে হালকা একটু কাপড় আমরা ব্যবহার করলাম কাকে ঢাকতে? সোরাস গুলাকে ঢাকতে, রাইট? তাহলে আমরা আরেকবার বলি, টেরিডোফাইটা উদ্ভিদের এই যে পুচকিগুলোর নাম স্পোর, এই আবরণটা সহ জিনিসটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম। অনেকগুলো স্পোরাঞ্জিয়ামের স্তূপকে বলা হয় সোরাস। সোরাসগুলো থাকে পাতার নিচে, পাতাটা করে কি সাইডে একটু ভাঁজ হয়ে ঢেকে রাখে, পুরোপুরি ঢেকে রাখে না, ভাঁজ হয়ে, যে হালকা ঢেকে রাখে, এই জন্যই ফলস কথাটা চলে আসছে। আর ঢাকনি মানে ইন্ডোসিয়াম। ক্লিয়ার? ওকে। সো আমরা মোটামুটি সব শেষ করলাম। আমি আরেকবার রিপিট করি, তাইলে তোমাদের পড়াটা শেষ হয়ে যাবে। দেখো, মূল কাণ্ড পাতায় বিভক্ত। 2 নম্বর হচ্ছে এটা যে রাইজমটা আছে, রাইজমটা বেসিক্যালি কাণ্ড। 3 নম্বর হচ্ছে রাইজমের এখানে কিছু ছোট 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 মানে একটু আবরণ থাকে, অনেকগুলো আবরণ থাকে। মনে হয় না যে তুমি যখন আনারস খোলো, আনারসের পাতাগুলো খুলতেছো, লাইক দ্যাট, এখানে অনেকগুলো এরকম পাতার মতো ছোট 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 ঢাকনি থাকে, দ্যাট ইজ কল্ড শল্কপত্র, শল্ক পাতা। পাতা যৌগিক। সরল পাতা হলে এই যে এগুলা একটা থাকতো, বাট এখানে 1 2 3 4 5 6 7টা মিলে একটা পাতা। সো দিস ইজ যৌগিক পাতা। কচি অবস্থায় কুণ্ডলিত, তাহলে এটাকে বলবো আমরা, এরা সার্সিনেট অবস্থায় আছে বা সার্কুলার অবস্থায় আছে, কুণ্ডলিত অবস্থায় আছে, তাহলে দিস ইজ কল্ড সার্সিনেট ভার্নেশন। ভার্নেশন মানে হলো পাতার বিন্যাস। তাহলে কচি পাতার বিন্যাস কেমন? সার্সিনেট। ভার্নেশন, সার্সিনেট। ডান। এগুলো পড়লেই ক্লিয়ার হবে। হোমোস্পোরাস, এই উদ্ভিদটা যে স্পোরগুলো তৈরি করে সব দেখতে একই রকম, হোমোস্পোর। স্পোরাঞ্জিয়া সোরাস গঠন করে, এইটার এক একটা নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। যারা স্পোর ধারণ করে এরা সবাই একসাথে হলে সোরাস গঠন করে, এবং এই সোরাসগুলা থাকে পাতার নিচে, হালকা ঢেকে থাকে, এই জন্য ফলস ইন্ডুসিয়াম বা মিথ্যা ঢাকনি। ঠিক আছে? প্রোথ্যালাস সবুজ হৃৎপিণ্ডাকার সহবাসী। এটা হচ্ছে থ্যালাস। থ্যালাস তৈরির আগে এ তৈরি হয়, তারপর এটা হয়। সো দিস ইজ প্রোথ্যালাস। সবুজ কালারের, স্বনির্ভর, স্ববুঝি, সালোক সংশ্লেষণে সক্ষম, দেখতে হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। সহবাসী শব্দের অর্থ হলো শুক্রাণু ডিম্বাণু এই একটা দেহের মধ্যে তৈরি হচ্ছে। রাইজোমের নিচে অস্থানিক মূল থাকে। সো দিস ইজ রাইজোম। এই যে দেখো, দিস আর অস্থানিক মূল। আর পাতায় রেখিস থাকে। এই যে দেখো একটা পাতা, এই মাঝখানে মেরুদণ্ডটাকে বলা হয় রেখিস। আশা করছি সবাই টেরিসের বৈশিষ্ট্য এবং অনেকগুলো টার্ম শিখতে পারছো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টেরিডোফাইটা উদ্ভিদগুলো আছে না, তাদের একটা জীবনচক্র। জীবনচক্র মানে হচ্ছে জনন, যেহেতু ক্রমে ক্রমে ঘটে, এই জন্য এটাকে বলা হয় জননের ক্রম বা যৌনক্রম। তো যৌনক্রম বোঝার আগে 2টা টার্ম আমাদের আগে বুঝতে হবে। এই 2টা টার্ম যদি আমরা বুঝি তাহলে আমাদের এইটা কিন্তু খুব সহজ। 1 নাম্বার হচ্ছে মিওসিস। তোমরা জানো মিওসিস হলে 4টা করে কোষ উৎপন্ন হয় এবং প্রত্যেকটা কোষ হয়ে যায় হ্যাপ্লয়েড। দেন আমরা দিই মাইটোসিস। মাইটোসিস হলে কি হয়? 2টা কোষ উৎপন্ন হয়, সবাই ডিপ্লয়েড হয়, তাই না? এবার চলে আসি আমরা স্পোরোফাইট এবং
গ্যামিটোফাইট। ওকে, তো দেখো স্পোরোফাইটে স্পোর কথাটা আছে, তার মানে যাদেরকে আমরা স্পোরোফাইট বলবো তারা কি উৎপন্ন করবে? স্পোর উৎপন্ন করবে। গ্যামিটোফাইটে গ্যামিট কথাটা আছে, যাদেরকে আমরা গ্যামিট বলবো তারা গ্যামিটোফাইট বলবো, তারা কি উৎপন্ন করবে? গ্যামিট তৈরি করবে। তাহলে এগুলো তৈরি করে। ওকে, যেমন এর নাম হচ্ছে গ্যামিটোফাইট, সে অ্যাকচুয়ালি গ্যামিট তৈরি করে। গ্যামিট মানে শুক্রাণু নির্মাণু। এর নাম হচ্ছে স্পোরোফাইট, সে আসলে স্পোর তৈরি করে। ওকে, এটা হচ্ছে একটা কনসেপ্ট। তাহলে কাদের আমরা স্পোরোফাইট বলছি? দেখো, ফাইট মানে হলো উদ্ভিদ, আর উদ্ভিদ মানে তোমরা জানো বহুকোষী। তাহলে স্পোরোফাইট হইতে গেলে বহুকোষী হইতে হবে। এই যে দেখো, এরা বহুকোষী। গ্যামিটোফাইটের ফাইট কথাটা আছে। ফাইট মানে কি? উদ্ভিদ, উদ্ভিদ মানে বহুকোষী। এই যে দেখো, এরা হচ্ছে বহুকোষী। তাহলে এরা হচ্ছে গ্যামিটোফাইট, মানে বহুকোষী একটা দশা। এরা হচ্ছে স্পোরোফাইট, এরা হচ্ছে বহুকোষী একটা দশা। স্পোরোফাইট স্পোর তৈরি করে, গ্যামিটোফাইট গ্যামিট তৈরি করবে। ঠিক আছে, তো দেখো স্পোরোফাইট কথাটা কিন্তু আরো একটা এক্সট্রা পার্ট রয়েছে, সেটা আমি দিচ্ছি। অবশ্যই স্পোরোফাইটকে বহুকোষী প্লাস ডিপ্লয়েড হইতে হবে, গ্যামিটোফাইটকে বহুকোষী প্লাস কি উৎপন্ন হতে হবে? হ্যাপ্লয়েড হইতে হবে। তাহলে বলো তো, গ্যামিটোফাইট এবং স্পোরোফাইট থেকে যা যা পেলাম ওখানে সব মিলতেছে কিনা? দিস ইজ গ্যামিটোফাইট, একবার নিচেরটা। এরা গ্যামিট তৈরি করবে, শুক্রাণু নির্মাণ তৈরি করবে, সেটা মিলিত হবে। ওকে, এরা বহুকোষী, এরা বহুকোষী এবং কোষগুলো হ্যাপ্লয়েড, ওই যে এন। আবার এখানে আসি, দিস ইজ স্পোরোফাইট। ওকে, এটা স্পোরোফাইট স্পোর তৈরি করে, এই যে দেখো এখানে স্পোর তৈরি করছে। তাহলে স্পোরোফাইট স্পোর তৈরি করবে, স্পোরোফাইট বহুকোষী, স্পোরোফাইট নিজের কোষগুলো সব ডিপ্লয়েড। তার মানে আমরা এখানে লিখে রাখি অবশ্যই বহুকোষী এবং এরা ডিপ্লয়েড। আর গ্যামিটোফাইট যেহেতু আমরা একে বলছি, অবশ্যই বহুকোষী এবং হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে বলো তো এই জীবন চক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বারবার আসবে কিনা? আসবে। তো এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বারবার আসা জীবন চক্রে, দ্যাট ইজ কল্ড যৌনুক্রম বা জননের ক্রম। ওকে, ক্রমে ক্রমে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আসতেছে, দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড যৌনুক্রম। আমরা এখন একটু দেখি এই উদ্ভিদটা কি। এই উদ্ভিদটা হচ্ছে ডিপ্লয়েড, তার মানে এর কোষগুলা কি? সবগুলো ডিপ্লয়েড। ওকে, তাহলে সব যদি ডিপ্লয়েড হয়, কাজ করি আমরা, এর পাতার নিচে একটা পাতা নেই, এই যে পাতাটা নিছি, এই যে অংশটা আমরা এখানে দেখতেছি, এই যে দেখো পাতাটা দেখছো, পাতাটা এই যে দেখো পাতা, এই যে এটার নাম হচ্ছে ফলস ইন্ডুসিয়াম, কারণ এটা একটু নিচে গিয়ে হালকা করে এই জিনিসগুলোকে আবৃত করছে। এই জিনিসগুলোর নাম হচ্ছে, সবাই মিলে হচ্ছে একটা গুচ্ছ, এই জন্য সোরাস। প্রত্যেকটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এই যে স্পোরাঞ্জিয়ামটা আমরা এখানে আসছি। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা আসছি। স্পোরাঞ্জিয়ামের ভেতরে এই যে দেখো স্পোর, এই যে দেখো এখানে স্পোরটা। তার মানে এই পাতার নিচে কি আছে সেইটা বোঝাইতে গিয়ে আমরা এই ধাপগুলো এই পর্যন্ত নিয়ে আসছি। আলটিমেটলি এই সবগুলো জিনিস তো এই যেখানে আছে, তাই না? তাহলে বলো তো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আসি, সবগুলোই কি হবে? 2n। ঠিক আছে, তো স্টুডেন্ট এখন আমরা একটু একটু করে দেখি। এটা হচ্ছে 2n, অ্যাকর্ডিং টু 2n দিস ইজ স্পোরোফাইট। স্পোরোফাইটের পাতার এই যে ফলস ইন্ডুসিয়ামের ভেতরে সোরাস থাকে। সোরাস মানে হচ্ছে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছ। একটা স্পোরাঞ্জিয়াম আমরা এখানে বের করলাম, স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর আছে, একটা স্পোর আমরা এখানে বের করলাম, যে স্পোরটা হচ্ছে 2n। তাহলে বলো তো এই জিনিসটার ভেতরে আসলে কি উৎপন্ন হয়েছে? স্পোর। তাহলে দেখো তো, এর নাম স্পোরোফাইট, সে আসলে ভেতরে ভেতরে কি উৎপন্ন করে? স্পোর। এর নাম স্পোরোফাইট, তার ভেতরে ভেতরে কি আছে? স্পোর। মিলতেছে কিনা? ইয়েস। সো দেখো, যখনই 2n থাকে, যখনই কোনো কিছু 2n থাকে, সে যদি প্রজনন করতে চায় তাকে হ্যাপ্লয়েড একে পরিণত হতে হয়। তাহলে সে এখন কি করবে বলতো? এখানে মিওসিস কোষ বিভাজন ঘটাবে। কি? মিওসিস। এই যে দেখো, মিওসিস কোষ বিভাজন ঘটানোর কারণে একটা স্পোর 4টা আলাদা আলাদা কোষে পরিণত হইলো। 4টা হয়েছে না? 4টা। তাহলে এই জায়গায় যদি 16টা থাকে, তাহলে এখানে কয়টা হবে? এরকম 16টা থাকলে, প্রত্যেকটা যদি 4টা হয়, তাহলে 16টা থাকলে 64টা কোষ আমরা পাবো, তাই না? এগুলো যেহেতু স্পোর বা স্পোর মাতৃকোষ, তাহলে এগুলো কি তৈরি হচ্ছে? স্পোর মাতৃকোষ থেকে অ্যাকচুয়ালি স্পোর তৈরি হচ্ছে। দিস ইজ কল্ড স্পোর মা। এগুলা পাচ্ছি আমরা, সো দিস ইজ স্পোর। কারণ এই কোষটা থেকে কিন্তু এই যে স্পোরগুলো ছোট ছোট তৈরি হইলো,
সো এটার নাম হচ্ছে স্পোর মাতৃকোষ, মা কোষ। ওকে, স্পোর মাতৃকোষ থেকে স্পোর তৈরি হলো। এবার দেখো স্পোর, প্রত্যেকটা স্পোর দেখছো আরো কোষ বিভাজন করতে করতে সংখ্যা বাড়াচ্ছে। এগুলো কিন্তু মাইটোসিস কোষ বিভাজন। কারণ যখনই একবার মিওসিস হয়ে যায়, সবাই তখন কি হয়ে যায় জানো? সবাই তখন এন বা হ্যাপ্লয়েড হয়ে যায়। হ্যাপ্লয়েড কোষের মধ্যে আর মাইটোসিস ঘটানো সম্ভব না। কোষ বিভাজনে বুঝেছো তোমরা। তাহলে এরপর কি চলতে থাকে? শুধু মাইটোসিস, সংখ্যা বাড়াচ্ছে। দেখো এই জিনিসটার এবার কি হয়েছে? অঙ্কুরিত হয়েছে। দেখছো বাইরের দিকে বের হচ্ছে, অঙ্কুর তৈরি হচ্ছে। এন্ড এইটা পরবর্তীতে দেখো ধীরে ধীরে এইটাই পরিণত হয়েছে। সো দিস ইজ কল্ড প্রোথ্যালাস। তোমরা জানো মূল দেহকে যদি থ্যালাস বলে, তাহলে মূল দেহ সৃষ্টির আগে এটা হচ্ছে, পরে তো মূল দেহে পরিণত হচ্ছে। তাহলে কোনো কিছু থ্যালাস তৈরির আগে যাকে আমরা পাবো তার নামই হচ্ছে প্রোথ্যালাসটা। খুবই ইউনিক। কেন ইউনিক জানো? কারণ এই মূল উদ্ভিদের মধ্যে এই উদ্ভিদটারও কিছু বৈশিষ্ট্য আছে। এর যেমন মূল আছে, এরও মূলের মতো জিনিস থাকে। এও যেমন সবুজ, ও সবুজ। এও সবুজই, নিজের খাদ্য নিজে তৈরি করে। এ যেমন নিজের খাদ্য তৈরি করে চালক সংশ্লেষণের মাধ্যমে, ও নিজের খাদ্য তৈরি করে চালক সংশ্লেষণের মাধ্যমে। এটা তো মূল কাণ্ড পাতায় বিভক্ত, বাট ও কিন্তু মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। এটা একটু জাস্ট মনে রাখতে হবে। এর চেহারা একরকম, ওর চেহারাটা দেখতে হৃৎপিণ্ডের মতো, তাই না? আচ্ছা, তো এইটার ভেতরে দেখো আমরা বলছি, আগের লেকচারটাতে আমরা পড়লাম যে প্রোথ্যালাসটা হচ্ছে সহবাসী। সহবাসী শব্দের অর্থ হচ্ছে এই যে দেখো এখান থেকে ডিম্বাণু তৈরি হয়, এই যে ডিম্বাণু। এই যে এখানে শুক্রাণু তৈরি হয়, এই যে দিস ইজ শুক্রাণু। তাদের ফ্লাজেলা আছে, এই যে আমরা ফ্লাজেলা দিলাম। সো দিস ইজ শুক্রাণু হইল। ওকে, তাহলে বলো তো এখানে কি আছে? শুক্রাণু, এখানে কি আছে? ডিম্বাণু। তাহলে এই শুক্রাণুটা গিয়ে কার সাথে মিলিত হবে? এই ডিম্বাণুর সাথে, যেটা শুক্রাণু আমরা দেখলাম। এই যে এখানে এটা ডিম্বাণু, এই যে এখানে। তাহলে শুক্রাণুটা এখান থেকে গিয়ে কোথায় মিলিত হবে? ডিম্বাণুর কাছে। যেই না মিলিত হবে, তোমরা এবার আমাকে বলো তো, শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, সব কোষে এখানে বেসিক্যালি হ্যাপ্লয়েড। তাহলে এই জায়গায় যেটা উৎপন্ন হবে, এই যে মিলিত হইলো যেটা, এই যে এখানে, সো সে কি হবে? ডিপ্লয়েড। খেয়াল করছো? এই যে এখানে হ্যাপ্লয়েড শুরু হয়েছে, এও হ্যাপ্লয়েড, এও হ্যাপ্লয়েড, এও হ্যাপ্লয়েড, এই যে ডিপ্লয়েড দশা চলে আসলো। দ্যাট ইজ জাইগোট। জাইগোটটা কোথায়? এই যে এখানে হয়েছে। শুক্রাণুটা মিলিত হয়ে এখানে মিলিত হয়েছে। সো এখানে জাইগোটটা তৈরি হয় এবং এরপরে এখান থেকে কিন্তু ভ্রূণ তৈরি হয়ে গাছ হয়ে যায়। এই ছবিটা একটু আমরা নিচে দেখি। এই যে দেখো এখানে মিলিত হয়েছে, এটা ভ্রূণ তৈরি হয়েছে। দেখছো? এইটা এখানে ফেলো, তাইলে বুঝতে পারবা। এই যে শুক্রাণুটা এখানে গেল, ডিম্বাণুটা এখানে আছে, দুইজন মিলিত হয়ে এই যে গাছের মধ্যে তৈরি হচ্ছে। দেখছো? তো দেখো ওই জিনিসটা আমি এখানে অ্যাড করছি। সো যেহেতু এটা ডিপ্লয়েড, তাহলে এরা কি? ডিপ্লয়েড। এইটা পরবর্তীতে দেখো এই যে বাড়তে বাড়তে পাতা হয়ে গেছে। সো দেন এই জিনিসটা থেকে কিন্তু এই জিনিসটা আসছে। তাহলে আমরাও লিখতে পারি এইভাবে যে এটা তো টেরিস উদ্ভিদ। টেরিস উদ্ভিদের জীবন চক্রে এই যে 2n দেন আবার n, আবার 2n, আবার n, ক্রমে ক্রমে আসতেছে। সো দিস ইজ কল্ড টেরিসের জননের ক্রম বা যৌনক্রম। তাহলে আরেকবার বলি, যৌনক্রম কি জিনিস? কোনো একটি জীবের জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ক্রমে ক্রমে আবর্তিত হওয়াকেই বলা হয় যৌনক্রম। ঠিক আছে? বা অল্টারেশন অফ জেনারেশন। এখানে একটা এই 2n, কিছুক্ষণ পর দেখো অল্টার হয়ে গেছে n, আবার অল্টার হয়ে গেছে 2n, আবার অল্টার হয়ে গেছে n। সো এই যে অল্টারেশন অফ জেনারেশন বা যৌনক্রম বলা হয় এটাকে। ঠিক আছে? এখানে কথা হচ্ছে এই উদ্ভিদটা যদি হয় স্পোরোফাইট, দেখো স্পোরোফাইট, তাহলে এই উদ্ভিদটার নাম কি? গ্যামিটোফাইট। তাহলে এটা মনে রাখো, দিস ইজ গ্যামিটোফাইট অ্যান্ড দিস ইজ স্পোরোফাইট। তাহলে বলো তো স্পোরোফাইটের ক্রোমোজোম কি? 2n, রাইট? তাহলে 2n যতদূর পাবো ততদূর ভাববো যে এটা স্পোরোফাইটের আওতাভুক্ত। এই যে দেখো এখান থেকে 2n শুরু হয়েছে, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিচের দিকটা কি? যেটা স্পোরোফাইটের আওতাভুক্ত বা ডিপ্লয়েডের আওতাভুক্ত। আর ওদিকটা কি? গ্যামিটোফাইট এইটা। আর আমরা জানি গ্যামিটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আমরা বলতে পারি এটা যদি গ্যামিটোফাইট হয়, তাহলে এই হ্যাপ্লয়েডগুলো হচ্ছে গ্যামিটোফাইটের আওতাভুক্ত, রাইট? তাহলে এবার আমাকে বলো তো, এই যে স্পোরোফাইটের শেষ কোষ কোনটা? তোমরা বলো স্পোর মাতৃকোষ। আবার যদি বলে যে এই স্পোরোফাইটের প্রথম কোষ কোনটা, তোমরা বলবা দিস ইজ কল্ড জাইগোট।
জাইগোট শব্দের অর্থ জোড়া হওয়া, যেটা আর কি শুক্রাণু নির্মাণে জোড়া হওয়া। সো এটা যদি স্পোরোফাইট সময়কালটা হয়, যে ডিপ্লয়েড দশাটা, তাহলে আমরা বলবো স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে জাইগোট, স্পোরোফাইটের শেষ কোষ হচ্ছে স্পোর মাতৃকোষ। এটা যদি গেমিটোফাইট হয়, আমরা বলবো গেমিটোফাইটের প্রথম কোষ হচ্ছে স্পোর এবং গেমিটোফাইটের শেষ কোষ হচ্ছে শুক্রাণু নির্মাণক বা গ্যামিট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসবে, কোনটা স্পোরোফাইটের প্রথম, কোনটা স্পোরোফাইটের শেষ, কোনটা গেমিটোফাইটের শুরু, কোনটা গেমিটোফাইটের শেষ। একটুকু বুঝতে পারলে ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না। তাহলে চিত্রটা একটু ভালো করে যদি পড়ো, দেখবা তোমরা এর আগে যে কথাবার্তাগুলো আছে এগুলো কাভার হয়ে যাবে। সো আমাদের টেরিডোফাইটা শেষ। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।